এই স্ক্রিনটা যদি সবাই দেখতে পারি, সবাই জাস্ট দেখো। সো তোমরা সবাই এইচএসসি ব্যাচ 2022, দ্যাট মিনস তোমরা 22 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবকিছু যদি ঠিকঠাক থাকে। তো আমরা প্রথমেই আমাদের যে আলোচনাটা শুরু করব, সেই আলোচনাটার মধ্যে প্রথমেই আমরা একটা পার্থক্য নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসি লাইফের মধ্যে যে তফাৎটা সেটা নিয়ে। কারণ অনেকেই আমরা এসএসসি পার করেছি, ভাবছি এইচএসসি মনে হয় একই রকমই হবে, আমরা তো একটা বোর্ড পরীক্ষা দিয়েছি, পরীক্ষাগুলো একই হবে, বাট সেই ধারণাটা করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি আর এইচএসসি আমি দুইটা পোর্শন রেখেছি। সো এসএসসি তে আমরা কি করি, আমরা এসএসসি তে 4টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, যদি আমি শুধু বিজ্ঞান বিভাগের সাবজেক্ট নিয়ে কথা বলি, তাই না? সো আমরা জাস্ট এসএসসি তে কি করছি, বিজ্ঞান বিভাগের ফিজিক্স কেমিস্ট্রি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোই আলটিমেটলি আমরা আলোকপাত করছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট। আর এইচএসসির ক্ষেত্রে আমরা দেখো প্রত্যেকটা জিনিসই কয়টা হয়ে গেল, 2টা করে হয়ে গেল, রাইট? সো প্রত্যেকটা জিনিস 2টা করে হয়ে যাওয়ায় দ্যাট মিনস আমরা 8টা পেপার অর্থাৎ 8টা বইয়ের উপর আমার প্রিপারেশন নিতে হচ্ছে, শুধু বিজ্ঞান বিভাগের অংশগুলোই যদি আমরা আলোচনা করি। তো এরপরের পার্থক্যটাতে যদি আসি, এসএসসি তে তুমি একটু দেখো, এসএসসি তে কয়টা, একটা বই ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি বই, প্রায় পেজ সংখ্যা কত হতো, আমি যদি প্রায় গড় চিন্তা করি, প্রায় 250 করে পেজ সংখ্যা হতো, রাইট? অনেকেই বই কিনতে পারোনি বা কেনো বা বড় ভাইয়া আপুদের থেকে দেখে থাকো তাহলে পারে, দ্যাট মিনস ফিজিক্স ফার্স্ট পেপার কয় পেজ, ফিজিক্স সেকেন্ড পেপার কয় পেজ। সো প্রত্যেকটা পেপার প্রায় 550 পেজ, 600 পেজ, এরকম করে সংখ্যাটা। দেখো সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, রাইট? সো এখান থেকে এইখানে সংখ্যাটা কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। সো আমাদের একে তো বই সংখ্যা বেড়ে গেল, 8 দ্বিগুণ হয়ে গেল, আবার পেজ, প্রত্যেকটা বইয়ে যে পেজ সংখ্যা ছিল সেটাও কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে গেল। এরপরে যদি আমি আসি, আমাদের সময় কতটুকু, আমাদের এসএসসি আমরা শুরু করেছিলাম, তোমরা যেহেতু এসএসসি 2020 ব্যাচ, তার মানে তোমরা এসএসসিটা শুরু করেছিলে 2018 জানুয়ারিতে, রাইট? সো 2018 জানুয়ারি থেকে 19 জানুয়ারি, তারপরে 20 জানুয়ারি, আর তোমরা এইচএসসিটা পরীক্ষা দিয়েছিলে কখন, 2020 ফেব্রুয়ারিতে, রাইট? আচ্ছা, তাহলে তোমাদের সময়টা কিন্তু তোমরা প্রায় 25 মাস একদম ইনট্যাক্ট পাচ্ছিলে, রাইট? একে তো তোমার জিনিসগুলো ছোট ছোট, পেজ সংখ্যাও ছোট, আবার সময়টা 25 মাস। এবার এখানে আসি, আজকে কালকে থেকে যদি তোমরা চিন্তা করো, কালকে থেকে তোমার এইচএসসি লাইফ শুরু হচ্ছে, যদি সবকিছু স্বাভাবিক থাকতো তাহলে কালকে থেকে শুরু হতো, আর সবকিছু স্বাভাবিক নাই, তার মানে কালকে থেকেও শুরু হচ্ছে না, আরো সময়টা কমে যাচ্ছে। কিন্তু আমাদের মাইন্ডসেট রাখতে হবে কালকে থেকেই আমার এইচএসসি লাইফ শুরু হচ্ছে। তো কালকে থেকে যদি শুরু হয়, কালকে হচ্ছে 2020 জুলাইয়ের 1 তারিখ। তো সেখান থেকে তোমরা যদি কাউন্ট করো তাহলে তোমরা দেখবে, যদি তোমরা 2022 এপ্রিলের 1 তারিখ, স্বাভাবিক এই নিয়মেই পরীক্ষাটা হয়, এপ্রিলের 1 তারিখ যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে তোমরা সময় পাচ্ছ কত, সময় পাচ্ছ হিসাব করে দেখো 21 মাস। যদি আমরা জাস্ট আজকের দিনটা বাদ দিয়ে কালকের দিন থেকে কাউন্ট করি, আর আজকের দিন তো শেষই, তার মানে আজকের দিন থেকে কাউন্ট করলেই দ্যাট মিনস তুমি 21 মাস পাচ্ছ। সময়ও কমে যাচ্ছে কত, প্রায় 4 মাসের মতন। জিনিসপত্রগুলো বাড়লো, আবার সময়ও কমে গেল। এবার আসি, কতটুকু কঠিন পড়াশোনা তুমি এসএসসি তে করেছিলে, কতটুকু কঠিন পড়াশোনা তুমি এইচএসসি তে করতে যাচ্ছ। আমরা এসএসসির, আমি যেহেতু এসএসসিও পড়িয়েছি, এইচএসসিও পড়াচ্ছি অনেক দিন ধরে, সো আমি নিজেও এসএসসি এইচএসসি পার করে এসেছি। সো ইনফ্যাক্ট তুমি সিনিয়র ভাইয়াপুদের থেকেও যদি মতামত নাও, তাহলেও তুমি দেখবে যে এসএসসি এইচএসসির তুলনায় এসএসসিটা হচ্ছে পানির মতন। তাই আমি এখানে দেখো পানির সংকেত ইউজ করেছি, আর এখানে একটা ট্যাক্সল, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, সেটার সংকেত ইউজ করেছি। দ্যাট মিনস আমি যদি সাইড বাই সাইড কোনটা কত কঠিন সেটা তুলনা করি, তাহলে এইটা এসএসসি হলে এটা হবে এইচএসসি। তার মানে তোমার পড়াশোনার লেভেলটাও কিন্তু কঠিন হচ্ছে। তারপরে যদি আমি আসি, এসএসসির রেজাল্টটা তোমরা সবাই পেয়ে গিয়েছো, এসএসসি রেজাল্টের প্রয়োগটা কোথায় আর এইচএসসি রেজাল্টের প্রয়োগটা কোথায়, এটা নিয়ে একটু যদি কথা বলি। এসএসসি রেজাল্টের প্রয়োগ দেখো, আমি এখানে বিভিন্ন ইউনিফর্মের বিভিন্ন ক্যারেক্টারকে রেখেছি। দ্যাট মিনস এসএসসি রেজাল্টটা বেসিক্যালি তোমার ইউনিফর্ম কালার কি হবে সেটাই চুজ করবে, মানে তুমি কোন কলেজে পড়াশোনা করবা সেটা সিলেক্ট করবে, এটাই শুধু এসএসসি রেজাল্টের প্রয়োগ। পরবর্তীতে ভার্সিটি লাইফে বা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এসএসসি রেজাল্ট সেরকম গুরুত্ব দিয়ে দেখা হয় না, জাস্ট জিপিএ 4 পেলেই তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারো। সো এসএসসি রেজাল্টের কিন্তু খুব সিগনিফিক্যান্ট ভূমিকা নাই, জাস্ট কলেজ বাছাইটা ছাড়া। আর কলেজ, প্রত্যেক কলেজেই তো একই পড়ানো হবে, এমন তো না যে ওই কলেজে একরকমের পড়ানো হবে, আরেক কলেজে ভিন্ন রকম
রকমের পড়ানো হবে, একই রকমের পড়ানো হবে, স্যার একই রকমের লেকচারই দিবেন, প্রায় সবাই সেম রকমই লেকচার দিতে চেষ্টা করবেন। তো আমাদের বলতে গেলে আমি বলতে পারি আমাদের এসএসসিতে বেসিক্যালি এই ইউনিফর্ম কালারটাই আলটিমেটলি কি হচ্ছে ডিসাইড করা হচ্ছে এসএসসি রেজাল্টের ভিত্তিতে। বাট এইচএসসি রেজাল্টের কথাটা করে, এইচএসসি রেজাল্টের প্রয়োগটা কোথায়? এইচএসসি রেজাল্ট তোমার প্রফেশনটা কি হবে সেটাই বরং নির্ধারণ করে দিচ্ছে। তুমি ডাক্তার হবা, নাকি তুমি বুয়েটের ইঞ্জিনিয়ার হবা, নাকি তুমি বিভিন্ন জায়গার ইঞ্জিনিয়ার হবা, মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বা, না পাইলট হবা, কি হবা তুমি, সেটা কিন্তু তোমার নির্ধারণ করে দিচ্ছে এইচএসসি রেজাল্টটা। দ্যাট মিনস তোমার ওয়ার্কটাই, মানে তুমি বাকি জীবন, তোমাদের স্টুডেন্ট লাইফ কয় বছরের হয়, আমাদের প্রত্যেকের স্টুডেন্ট কয় বছর হয়, বড় জোর 20 বছর 22 বছর, বাট আমাদের কর্মজীবন কিন্তু আরো বড়, 30 35 40 বছর ধরে আমরা কি করি, কর্মক্ষেত্রে কাজ করি, রাইট? সো আমাদের একটা বড় জীবনের অংশই কিন্তু নির্ধারণ করে দিচ্ছে এই এইচএসসি রেজাল্টটা, রাইট? তাহলে দেখো এই এইচএসসি রেজাল্টের ভিত্তিতেই কিন্তু আমরা কে কোন প্রফেশনে যাব সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে অনেকাংশেই। অনেকে প্রফেশন চেঞ্জ করে পরে, বাট এইচএসসি রেজাল্টটা প্রাথমিকভাবেই তোমার প্রফেশন কি হতে যাচ্ছে সেটা বাছাই করে দেবে। যেমন আমি বুয়েটে পড়ছি, আমি তো এখন চাইলেই রুগী দেখতে পারবো না, ডাক্তার হয়ে যেতে পারবো। সো এই জিনিসটা কিন্তু আমার এইচএসসি রেজাল্টের ভিত্তিতে, এরপরে অ্যাডমিশনের রেজাল্টের ভিত্তিতে নির্ধারিত। এবার আমি আসি এরপরে, তার মানে এত কিছু পার্থক্য দেখে আমাদের কি বুঝলাম আমরা, এসএসসি যে লাইফ, এসএসসি সেই কত গুরুত্বপূর্ণ, অনেক কল্পনা। হ্যাঁ বন্ধুরা, এখন ঠিক যেই সময়টা দিয়ে যাবে সামনে, সেটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। সো তোমাদের এখন আসলে সময় চলে এসেছে এসএসসি লাইফে যে আরামায়েশ করেও ভালো রেজাল্ট করতে পেরেছো সেটাকে গুড বাই জানানোর। আর এইচএসসিতে যে আমাদের অনেক কষ্ট করে কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা এইচএসসি লাইফের জন্য প্রস্তুতি সেভাবেই গ্রহণ করতে হবে। তো আমরা এইচএসসি আর এইচএসসি তফাৎ দেখলাম, রাইট? সো এখন আমরা চলে আসি এসএসসি আর এইচএসসি তফাতের পরে। তো আমাদের একটা জীবন তো একটাই, রাইট? সো এই জীবনে আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাই, ছোট থাকি, তারপরে ছোট থেকে একটা সময় কিশোর হয়ে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করি, তারপরে আমরা ভার্সিটিতে পড়াশোনা করি, তারপরে আমরা গ্রাজুয়েট হয়ে বিভিন্ন চাকরি জীবনে প্রবেশ করি। তার মানে পড়াশোনার লাইফটার মধ্যে কিন্তু আমাদের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, রাইট? তোমাদের এখনকার জীবন থেকে আমি যদি একটু বলতে চাই, এখনকার জীবন থেকে ট্রানজিশনটা কিরকম হতে পারে, মানে ধরো কালকে থেকে তোমার জীবন প্রাথমিকভাবে, অনেকের তো অনেক রকম জীবন পাল্টে যেতে পারে, বলি মানে প্রায় তোমাদের 100% স্টুডেন্টের মধ্যে প্রায় 90% এই দুইটা ট্রানজিশনে, যে কোনো একটা ট্রানজিশনে যায়, দুইটা উপায় ধরো তুমি অবলম্বন করলে। এক, তুমি এখান থেকে তুমি চিন্তা করলে না আমি আজকে এই জায়গায় আছি, আমি এখন অনেক ভালো করে পড়াশোনা করব, এটা একরকমের তোমার পন্থা হতে পারে। দ্বিতীয় হতে পারে না, আমি এসএসসি তে ভালো রেজাল্ট করে ফেলেছি, আমি এইচএসসি তো এসএসসি লাইফ যেভাবে মজা করে কাটিয়ে ভালো রেজাল্ট সম্ভব হয়েছে, সেভাবেই আমি এইচএসসি লাইফেও ভালো রেজাল্ট করে ফেলবো, সো আমি এখন চিল করি। তো এই দুইটা ট্রানজিশনের মধ্যে আমি কনসিকোয়েন্সটা দেখাই, ফলাফলটা দেখাই। যারা এই পথ বেছে নিল আর যারা এই পথ বেছে নিল, তাদের দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায় হবে, কিরকম হতে পারে, সেটা আমি দেখাই। তো আমি শুরু করি প্রথমে যারা ভালোটা বাছাই করেছে, দ্যাট মিনস যারা মনোনিবেশ করেছে, তার আরো অনেক পড়তে হবে। সো সে বিভিন্ন ক্লাস বিভিন্ন জায়গায় হচ্ছে, অনলাইনে অফলাইনে, সেগুলোতে সে ভালোভাবে পার্টিসিপেট করবে মনোযোগ সহকারে। সে পার্টিসিপেট করার পরে বাসায় এসেও তুমুল চর্চা করবে স্যারদের লেকচারের উপরে, বাসায় বিভিন্ন টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক সে সলভ করবে। তারপরে সে এই ভালো পরিশ্রমের কারণে, অবশ্যই ভালো পরিশ্রম ছাড়া কিন্তু এইচএসসি তে ভালো রেজাল্ট মোটেও সম্ভব না। এসএসসির ক্ষেত্রে অনেকের এরকম কমপ্লেন থাকে যে আমার তো বন্ধু ছিল, ও তো পড়তো না, বাট ও অনেক ভালো রেজাল্ট পেয়েছে এসএসসি তে। বাট এইচএসসি লাক বাই চান্স ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় অনেক অল্প এসএসসির তুলনায়। কারণ এখানে পড়াশোনাগুলো বুঝে পড়তে হয়, আর এইখানে যে পড়াশোনাগুলো পড়বে সেগুলো পারফর্ম করতে হলে তোমার আসলে ব্যাপক চর্চার প্রয়োজন হয়। তোমাকে আমি যদি এইচএসসি পরীক্ষার আগের দিন রাতে কোশ্চেনও দিয়ে দিই, বাট তোমার এইচএসসি তুমি ভালো করে পড়লে না, তাও তুমি পরের দিনের এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো না। এইচএসসি লাইফটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ আর এত কমপ্লেক্স, যদি কেউ আগে থেকে প্রস্তুতি নিয়ে না রাখে। তোমাকে আগের দিন রাতে প্রশ্ন দিয়ে দিলেও পরের দিন তুমি A+ আনতে পারবে না, যদি তুমি এইচএসসি লাইফ ভালো করে না পড়া থাকে, কারণ পড়ার লেভেলটা অতটাই ব্যাপক। তো যারা ভালো পরিশ্রম করেছে, দিনে
7 ঘন্টা থেকে 10 ঘন্টা পড়াশোনা পর্যন্ত করতে পেরেছে, তারা মোটামুটি সব ঠিকঠাক থাকলে এইচএসসি তে একটা ভালো গ্রেড নেবে। ভালো গ্রেড নিলে যেটা সুবিধা সেটা হচ্ছে, তোমরা জানো এইচএসসির পরে 3-4 মাস পাওয়া যায়, অ্যাডমিশন গুলোতে ভর্তি হয় বা বাসায় তার যে কাঙ্ক্ষিত ভার্সিটি সেগুলোর জন্য প্রিপারেশনে সেগুলোর কোশ্চেন ব্যাংকস করে। তার মানে সে কিন্তু ভালো রেজাল্ট করেছে, তার কিন্তু চিন্তাটা নাই যে সে পরীক্ষা দিতে পারবে কি পারবে না, কারণ তার রেজাল্ট আছে ভালো, সে যে কোনো জায়গায় ফর্ম ছাড়লেই পরীক্ষা দিতে পারবে। তো সে কিন্তু তখন তার পুরো সময়টা, ওই 3-4 মাসের পুরো সময়টা চিন্তামুক্ত ভাবে সে জাস্ট তার চর্চাটাকে আরো বাড়িয়ে দিতে পারে। তার কিন্তু চিন্তা থাকবে না যে আমি আমার কি রেজাল্টটা, আমি কি পরীক্ষা দিতে পারবো, আমি যে এখন এত পড়ছি আমার কি এই পড়াগুলো কাজে লাগবে যদি পরীক্ষাই না দিতে পারি। সো অনেকের কিন্তু এই সময়ে ভুগে এইচএসসি পরীক্ষা দেয়, কনফিউশন থাকে পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা রেজাল্ট দেয় রেজাল্ট খারাপ হয়, তারপরে কনফিউশন থাকে আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না। সে ওই সময় এই চিন্তায় সে আর পড়াশোনাই করতে পারে না। সে কি করে, সে আলটিমেটলি পড়াশোনা থেকে ফ্রাস্ট্রেটেড হয়, যেটা আমরা দেখবো। বাট যে ভালো রেজাল্ট করেছে তার কিন্তু চিন্তাটা নাই, সে বাসায় বসে তুমুল চর্চা করতে পারছে। দ্যাট মিনস সে আগেও ভালো পড়েছে, আবার পরেও তার চিন্তা ছাড়া সে আরো প্রিপারেশন নিয়ে যেতে পারছে। তারপরে সে ভালো ফলাফল করলো, ভালো প্রিপারেশন নিল, তাহলে তো তার জন্যই অপেক্ষা করছে আসলে বুয়েট, ঢাকা মেডিকেল, ডিইউ, বা এছাড়াও আরো অনেক ভালো ভালো ভার্সিটি আছে। যার যে টার্গেট সেটাই ভালো, আমি বলছি না যে এইগুলোই টার্গেট হতে হবে, যার যেটা টার্গেট সেটাই ভালো। প্রত্যেকটা জায়গায় তুমি যেটা যেটা টার্গেট করো সেটার বেস্টটা টার্গেট করবা। সো আমি এর জন্য এই এক্সাম্পল দিয়েছি। বাট আমি বলছি না বাকি ভার্সিটি গুলো খারাপ, ওগুলোও ভালো, ওগুলো তো তুমি টার্গেট নিলে সেগুলো তোমার জন্য বেস্ট। তো আমার কথা হচ্ছে যে তুমি এত পরিশ্রম করলে আসলে এই জায়গাগুলোতেই সুযোগ পেয়ে যাবে। তো এই জায়গাগুলোতে সুযোগ পেয়ে যাওয়া, তার মানে তুমি যদি এই কালকে থেকে যে সময়টা আসছে সেই সময় কড়া করে প্রিপারেশন নাও, নিয়মানুবর্তী ভাবে চলো, তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো অর্জন করতে পারো। জাস্ট 2 বছর পরে তোমার ফেসবুক প্রোফাইলে লিখতে পারো স্টাডিং এট বুয়েট, স্টাডিং এট ঢাকা মেডিকেল কলেজ, স্টাডিং এট ডিইউ, বা তুমি ওয়ার্কিং এট বাংলাদেশ আর্মি। সো এরকম লিখতে পারো। তো আমাদের এই লাইফ সাইকেলটা তো আমরা দেখলাম, রাইট? সো এই লাইফ সাইকেলটা আমরা সবাই দেখলাম যে এই লাইফ সাইকেলটা অ্যাকচুয়ালি কি উপায় বা কি পরিণতি আমাকে দিতে পারে। এবার চলো এই লাইফ সাইকেলটা দেখি। কেউ যদি চিন্তা করে যে না, আজকে থেকে কালকে থেকে আমি, এখন তো কিছুই শুরু হয়নি, আমি একটু আমার পড়াশোনা বাদে অন্যান্য জিনিসে ফোকাস করি, তাহলে দেখো এই লাইফে যে ঢুকলো, এই লাইফ বলতে আমি বুঝাচ্ছি না যে গান করা খারাপ, আমি বুঝাচ্ছি যে সে সারাদিন চিল করছে, গান শুনছে, ইউটিউব দেখছে, যা ইচ্ছা সে তা করছে, মানে তার পড়াশোনা, সে যে ছাত্র সেটা বোঝারই উপায় নেই। তো সে এরপরে সে অনেকটা টাইম তো বাইরে আড্ডা দিল বা বাইরে গান টান শুনলো, ফুর্তি করলো, তারপরে বাসায় এসেও সে অনেকটা টাইম সে কি করছে, সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে, ফেসবুকিং করছে, বিভিন্ন ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে। সো এইভাবে সে টাইম গুলো ওয়েস্ট করতে থাকলো। সে কিন্তু টেরই পাবে না কিভাবে সেই 21 মাস কেটে গেল। তারপরে সে যেহেতু ভালো পড়লো না, তাকে যদি আমি বললাম যে এইচএসসি তে ভালো করে না পড়লে আগের দিন রাতে কোশ্চেন দিয়ে দিল, পরের দিন ভালো করা সম্ভব না, তার মানে সে অবভিয়াসলি, সে যদি এভাবে লাইফটা কাটায় 21 মাস, সে অবভিয়াসলি খারাপ রেজাল্ট করবে। আর এইচএসসি তে আমি একটা এক্সাম্পল বলি, আমি আইডিয়াল স্কুলের ছিলাম, রাজুক কলেজের ছিলাম, দুইটাই ভালো ভালো প্রতিষ্ঠান। আমি যখন এসএসসি রেজাল্ট দেখতে যাই তখন আমাদের দেয়ালে টানিয়ে দেওয়া ছিল প্রথমে, আমি রেজাল্টটা দেখতাম এরকম যে রোল নাম্বার আর পাশে জিপিএ 5 একদম পুরা একটা পেজে হয়তো একটা বা দুইটা 4.8, মানে পুরা 100 জনের সিরিয়ালের মধ্যে একজন হয়তো মিস বা 2 জন হয়তো মিস, এরকম। বাট রাজুকে আমরা যখন 2015 সালে এইচএসসি দেই, তখন আমি যখন রেজাল্ট শিটটা দেখি, তখন আমার রেজাল্ট শিটটা দেখি হাত পা কাঁপা শুরু করে দিয়েছিল আমার রোল নাম্বারটা দেখার আগ পর্যন্ত। কেন? কারণ রেজাল্ট দেখি এরকম 3.8, 4.5, 5, 4.2, 4.1, 5, মানে প্রায় মিস, এ প্লাস সংখ্যাই কম এক পেজে। সো আমার গায়ে কাটা দিয়ে গিয়েছিল ওই সময় যে অ্যাকচুয়ালি আমার রেজাল্টটা কি হবে। তো আলহামদুলিল্লাহ আমি তখন জিপিএ 5 পেয়েছিলাম, ভালো রেজাল্টই করেছিলাম, যার কারণে পরবর্তীতে বুয়েট বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পেরেছি। বাট ওই সার্টেন টাইমে আমার মনে হচ্ছিল আমিও পাবো না, কারণ এতগুলো ভালো ভালো স্টুডেন্ট, সবাই ভালো ভালো স্টুডেন্ট হিসেবেই এই রাজুকে চলে এসেছিল, তারপরে তাদের মধ্যে এরকম খারাপ রেজাল্ট, সো আমারও তো খারাপ রেজাল্ট হতে পারে। সো এই জিনিসটা কিন্তু এইচএসসি তে ভালো করা চাইলেও সম্ভব না যদি প্রিপারেশন না থাকে। এখন সে তো এইচএসসি তে ভালো রেজাল্ট করলো না, এইচএসসি তে ভালো রেজাল্ট না করার কারণে কি হলো, ওই যে সেই মাঝখানে 3 মাস পাচ্ছে এইচএসসি রেজাল্ট থেকে, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে যে অ্যাডমিশন দেওয়া পর্যন্ত, সে সময় সে প্রিপারেশন নিতে ইচ্ছা করবে না। কেন প্রিপারেশন নিতে ইচ্ছা করবে না? কারণ তার মনে হবে যে
আমি যে এখন প্রিপারেশন নেবো কি লাভ? আমি তো পরীক্ষাই দিতে পারবো না, আমি বুয়েটে পরীক্ষা দিতে পারবো না, রুয়েটে পরীক্ষা দিতে পারবো না। আমি ঢাকা মেডিকেলে পরীক্ষা দিলে আমার 12 মার্ক কাটা চলে যাবে, আমি ডিইউতে পরীক্ষা দিলে আমার 10 মার্ক কাটা চলে যাবে। সো আমি তো আগেই কম্পিটিশন থেকে আউট। সো তখন সে কি করবে? হতাশায় ভুগবে, কিছুই সে পড়াশোনা করতে পারবে না, তার আলটিমেটলি অ্যাডমিশনে পার্টিসিপেশনই থাকছে না। দ্যাট মিনস সে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে যে চান্স পাওয়ার ব্যাপারটা, সেটা আর তার হয়ে উঠবে না। তারপরে কি হতে পারে? তারপরে সে অবশ্যই পড়াশোনা তো কন্টিনিউ করবে। পড়াশোনা কন্টিনিউ করার জন্য সে বিভিন্ন অন্যান্য যে অপশনগুলা, ন্যাশনাল ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো টার্গেট করবে। ওগুলোও ভালো, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক মানসম্পন্ন পড়াচ্ছে, অনেক পাবলিক ইউনিভার্সিটি থেকেও মানসম্পন্ন পড়াচ্ছে, বাট অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু তোমার গুনতে হবে অনেকগুলো টাকা। তো এই জায়গাটাতে আমি বলবো যে বুয়েট বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের টার্গেট করা উচিত, বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারের। কারণ এক একটা, আমার আপন ভাই সে নর্থ সাউথ থেকে পড়ে তারপরে অস্ট্রেলিয়া চলে গিয়েছে। সো আমি তার কথাটাই যদি বলি, তার প্রায় প্রতি 4 মাস পর পর বলতে গেলে 60 থেকে 80 হাজার টাকার ফি গুনতে হতো। সো এটা কিন্তু অনেক মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে প্রায় অসম্ভব দেওয়া হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই আসলে বুঝি না এইচএসসি লাইফ কাটানোর সময়, কিন্তু পরবর্তীতে বাবা মার উপর এটা অনেক বার্ডেন হয়, অনেক প্রেশার হয়। সো তুমি যদি কোয়ালিটিটাও মেনটেন করতে চাও, তুমি ব্র্যান্ড ইনস্টিটিউট, ড্যাফোডিল বা অন্যান্য ভালো ভালো বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও, তো তখন তোমার টাকা দিতে হবে। আর যদি তুমি ভাবো যে না আমি খরচ করবো না, ইউনিভার্সিটি করবো, তাহলে তোমার কোয়ালিটি স্যাক্রিফাইস করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট বের হতে 7 থেকে 8 বছর লাগে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করতে। সো তোমার কোয়ালিটি, টাইম, এগুলো স্যাক্রিফাইস করতে হবে। সো আলটিমেটলি তোমার দেখা যাবে যে তুমি অনেক কনফিউশনে থাকবে, আর যে জায়গায় তোমার বন্ধুরা ভালো ভালো প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে যে তারা টাকা ছাড়াই মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে, মোর ওভার তারা অনেক বেশি আর্নও করতে পারছে। বুয়েটে আমাদের খরচ কত, আমি যদি জাস্ট এই কথাটা বলি তাহলে তোমাদের ইন্সপাইরেশন জাগবে। আমরা প্রতি 6 মাস পর পর জাস্ট একটা খরচই দেই, সেটা হচ্ছে পরীক্ষার ফি, সেটা হচ্ছে 180 টাকা। আর বুয়েটই বলতে গেলে প্রতি 6 মাসে প্রত্যেকটা স্টুডেন্ট যারা চান্স পেয়েছে তাদেরকে একটা বৃত্তি প্রোভাইড করে, এটা বুয়েট থেকে, কারিগরি বৃত্তি নাম। সো এই বৃত্তিটা প্রত্যেক 6 মাসে 4000 টাকা সমমূল্যে। তার মানে আমি বুয়েটকে দিচ্ছি কত 6 মাসে? 180 টাকা। আর বুয়েট থেকে পাচ্ছি কত? আমি 4000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমি আসলে দিচ্ছি না, আমি আরো পাচ্ছি। সো তুমি যে চিন্তা করো, প্রাইভেট ইউনিভার্সিটি তোমার 4 মাসে খরচ করতে হচ্ছে কত? 4 মাসে তোমার খরচ করতে হচ্ছে প্রায় 80,000 টাকা, 70,000 টাকা। আর আমাদের 6 মাসে কোনো তো দিচ্ছিই না, বরং আরো পাচ্ছি। সো কোনটা ভালো? সো তোমরা এটা একটু চিন্তা করে দেখো। আর এছাড়াও তো আদার ব্যাপারগুলো আরো আছেই। সো আমরা এই জিনিসগুলো কিন্তু ফেস করব কখন? যদি আমরা সেকেন্ড লাইফস্টাইল যেটা, সেটা চুজ করি। সো আমরা এবার চলে আসি দুইটা লাইফস্টাইল যদি আমি সাইড বাই সাইড দেখাই। সো আমরা দুইটা লাইফস্টাইল একটু সাইড বাই সাইড দেখে নিই। তাহলে আমাদের এই লাইফস্টাইলে 2020-এ আছি, বর্তমান অবস্থা এটা আমাদের। 2022-এ আইদার আমরা এখানে পৌঁছাবো হয়তো এই জায়গাগুলোতে, অথবা 2022 সালে আমি এই জায়গাটাতে পৌঁছাবো যেখানে আমার কনফিউশনে থাকতে হবে আমি টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব নাকি আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হব। সো তোমরা এই জায়গাটা একটু চিন্তা করলেই বুঝবে যে 2020 থেকে 22 তোমাদের মধ্যে আজকের লাইভে যারা আছো তাদের মধ্যে থেকে কিন্তু দুইটা ভাগ হয়ে যাবে, এক পক্ষ এই জায়গায় চলে যাবে, এক পক্ষ এই জায়গায় চলে যাবে। সো এই জায়গাটা কিন্তু হওয়ার আগে বোঝা যায় না যে এত একটা বাজে সিচুয়েশন আমার সামনের দিকে হবে। আচ্ছা, তো এবার আমি চলে আসি এর পরে। তো আমাদের এই আলোচনাটা থেকে কিন্তু আমরা অনেকখানি বুঝলাম যে এইচএসসি লাইফের গুরুত্বটা অ্যাকচুয়ালি কত বেশি। তো আমি আমাদের এই অংশটা, আমাদের এখন যে লাইফটা হচ্ছে এই অংশটা তোমাদের সাথে একটু ছোট্ট করে কথা বলবো 2-3 মিনিট। তারপরে আমরা সেশনটা যে শুরু করব নামাজের পরে 15 মিনিট পরে 9:15 থেকে ইনশাল্লাহ। তো তখন আমরা এই ইকুয়েশন ওয়াইজ লাইফটাকে ব্যাখ্যা করব, আর আরো অনেক মজার মজার জিনিস কিন্তু আমরা দেখাবো। তো আমরা এখন পর্যন্ত জাস্ট একটা অংশ কভার করলাম আমাদের সেশনে, সেটা হচ্ছে এইচএসসি আর এসএসসি লাইফের তফাৎটা। তো আমি সায়েমকে বলবো। জি ভাইয়া, হ্যালো সায়েম, হ্যাঁ, আমার কথা সব স্পষ্ট শোনা গিয়েছে? জি ভাইয়া, সবকিছু ঠিক ছিল। আচ্ছা, তো তুমি স্টুডেন্টদেরকে একটু আনমিউট করে দাও, যেহেতু আমাদের কাছে আর 3 মিনিটের মতন সময় আছে আমরা দেখতে পাচ্ছি এই সেশনটার জন্য। সো এই 3 মিনিট আমি চাচ্ছি ওদের সাথে একটু কথা বলতে। আমরা যদিও পরের লাইভ সেশনের পরে একদম ডিটেলসে ওদের প্রশ্ন উত্তর নিব, জাস্ট এই পর্যন্ত যতটুকু আলোচনা হলো আমি জাস্ট ওদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, সবাইকে আনমিউট করার অনুমতি আছে, যে কেউ কিছু বলা থাকলে বলতে পারো। সালাম দিতে হবে না, জাস্ট আমি এটা বলবো যে এতক্ষণ এই আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো বুঝা গিয়েছে? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, মানে জাস্ট কালকে থেকে, মানে আজকে জুনের 30, জাস্ট কালকে থেকে এই লাইফে শুরু হচ্ছে।
কালকে 2020-এর সেশনটা শুরু হচ্ছে তোমাদের, আর এইচএসসি 2022-এর নভেম্বরের দিকে তোমরা জেনে আমি দুইটা স্টেজ তুমি পাবলিক ইউনিভার্সিটিতে ভালোভাবে চান্স পেয়ে গিয়েছো, সামনের 4 বছর কোনো খরচ নাই, অনেক পার্ট টাইম ইনকাম করতে পারবা, আর পাশ করার পরেও তুমি অনেক ভালো ভালো জায়গায় রেফারেন্স ভালো পাবা, কারণ অনেকগুলো জায়গায় কিন্তু চাকরির ক্ষেত্রে এরকম বলে দেওয়া থাকে এই জায়গায় চাকরির আবেদন করতে পারবে শুধুমাত্র বুয়েটের মানুষ, এইরকম লিমিটেড করে দেয় চাকরির ইন্টারভিউ গুলোর ক্ষেত্রে। তো তখন কিন্তু এই জিনিসগুলো আরো বেশি খারাপ লাগবে, কারণ এখনকার যে 21 মাস কাটাবে সেই 21 মাসের ফলাফল কিন্তু তোমার সারা জীবনই অনেক ক্ষেত্রে ভুগতে হয় কারো ক্ষেত্রে। অনেকে আবার এটা ওভারকাম করে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক ভালো ভালো কিছু অর্জন করে ফেলে যেটা পাবলিক ইউনিভার্সিটিতে সম্ভব না, বাট ওইগুলো এক্সেপশনাল। আমি বলছি না যে লাইফ নষ্ট হয়ে যাবে, আমি বলছি লাইফটা কষ্টকর হয়ে যাবে, লাইফে সাকসেসফুল হওয়া যাবে বাট কষ্টকর হয়ে যাবে, মানে স্মুথলি হওয়া যাবে। থেকে এই 21 মাসে জাস্ট লাইফটা ইজিয়ার করার জন্য, পরের লাইফটা ইজিয়ার করার জন্য এই কাজটা করতে পারো। আর আরেকটা ছোট কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে আমার ছোট ভাই দুইজনই এইচএসসি 15 ব্যাচ, আমরা দুজনই একই সাথে এইচএসসি দিয়েছি, যদিও আমার চেয়ে 1 বছর ছোট, বাট আমরা একই সাথে আমাদের একাডেমিক কারিকুলাম শুরু করেছি। তো ও যেটা করেছিল সেটা হচ্ছে ও এইচএসসির অনেকগুলো টপিক, ছোট ছোট টপিক বাদ দিয়েছিল এইচএসসি লাইফে। ও এনইসিতে যখন ভর্তি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তখন ওর প্রথমেই এই কোর্সগুলো আগে করে নিতে হয়, এগুলোকে বলা হয় নন ক্রেডিট কোর্স। দ্যাট মিনস তুমি যেই পড়াটা ভাবছো এইচএসসি লাইফে বাদ দিয়েছো, আরাম করেছো, বাট ওই আরামটা কিন্তু পরবর্তীতে তোমার আবার বাড়তি খেটে পুষিয়ে নিতে হচ্ছে। সো যে আগে টাকা ছাড়া বরং ওই কাজটা করে ফেলবে, পরে সে আরাম উপভোগ করতে পারবে, সেটা ভালো, নাকি সে আগে পড়লো না, পরে আগের পড়াগুলোই ইউনিভার্সিটিকে টাকা দিয়ে আবার করতে হচ্ছে? তো এই জিনিসটাই তোমরা একটু চিন্তা করে দেখবে যে কষ্ট কিন্তু আগে বা পরে সবারই সমান করতে হয়। যারা আগে করে তারা পরে আরাম উপভোগ করবে, আর যারা পরে করবে তারা এখন আরাম উপভোগ করবে। আর তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, এখনকার লাইফটা এনজয় করা ভালো নাকি 2-3 বছর পরের লাইফটা এনজয় করা ভালো? এখন বেরোচ্ছে আইফোন 10, আর 2-3 বছর পরে বেরোবে আইফোন 12, আইফোন 14। তুমি কোন টেকনোলজিটা ইউজ করবে? যে 2 বছর পুরনো টেকনোলজি নাকি 2 বছর পরের টেকনোলজি? সো এই সিদ্ধান্তটা কিন্তু তোমাদের। টাইম প্রায় শেষ। আচ্ছা, তো আমরা সবাই ইনশাল্লাহ নামাজের পরে 9:15-র দিকে ইনশাল্লাহ আবার যুক্ত হব। আমার আরো অনেক কিছু বলার আছে তোমাদেরকে। তো এখন পর্যন্ত ধন্যবাদ, সবাই যার যার জায়গায় নামাজ পড়ে নিই বা বিভিন্ন ভাবে একটু বিশ্রাম করে নিই। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। অ্যানোটেট অপশনটা অফ রাখবে, কারণ আমি এই লাইভ সেশনটা নিয়ে দেখেছি যে অ্যানোটেট করছিলে স্ক্রিনের মধ্যে, সো এটা একটু অফ রাখবে, সো আলটিমেটলি আমার লেকচার নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। জি ভাইয়া। তো আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, তো সবাই দেখতে পাইতেছি, রাইট সায়েম? জি ভাইয়া, সবাই দেখছি। আচ্ছা, তো আমরা এইটার আলোকে বলছিলাম যে আমরা লাইফটাকে এক্সপ্লেন করব, যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে টাইম সম্বন্ধে আর এফোর্ট সম্বন্ধে একটা ধারণা পেতে পারি। তো এটা খুবই লজিক্যাল, আর এটা আমাদের প্রত্যেকেরই একটা চেনা ইকুয়েশন, রাইট? সো এই ইকুয়েশনটা আমরা প্রত্যেকেই চিনি। তো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি টাইম আর এফোর্ট নিয়ে আমাদের ধারণা ক্লিয়ার করবে। তো আমরা এখানে দেখতে পেতেছি v = u + at। আমরা সবাই জানি v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, a হচ্ছে ত্বরণ, আর t হচ্ছে সময়। তো আমরা কিন্তু এই জিনিসটাকে লাইফের সাথে তুলনা করতে পারি। v একটু চিন্তা করতে পারি আমরা যে আমাদের ডেস্টিনেশন, হয়তো কেউ গবেষণা করতে চায়, পৃথিবীর জন্য অনেক কিছু আবিষ্কার করতে চায়, হয়তো কেউ অনেক টাকা পয়সা ইনকাম করতে চায়, হয়তো কেউ দেশ বিদেশে ঘুরে বেড়াতে চায়। সো যে কোনো রকমের ডেস্টিনেশন আমাদের থাকতে পারে, যে আমি আজকে থেকে 5 বছর পরে আমি ঠিক কোন অবস্থানটাতে যেতে চাই, আমি সেটা ইমাজিন করতে পারি, রাইট? আমাদের সেরকম একটা টার্গেট প্রত্যেকেরই কিন্তু থাকতে হবে, আর অনেকেই টার্গেটও থাকে না। সো তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট তোমার টার্গেটটা এই 1-2 দিনের মধ্যে বা এই 1 সপ্তাহের মধ্যে তুমি বের করে ফেলার চেষ্টা করো। বিভিন্ন লাইন সম্বন্ধে জেনে তোমার কোনটা অ্যাট্রাকটিভ লাগছে সেই টার্গেটটা সেট করে ফেলো। তো আমাদের প্রত্যেকেরই এরকম একটা টার্গেট থাকতে হবে। টার্গেট না থাকাটা বেসিক্যালি গুরুতর অন্যায়। তো এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটাকে আমরা শেষ বেগ মানে আমরা যেটা কাঙ্ক্ষিত জায়গা সেটার সাথে তুলনা করতে পারি। আর আমরা এখন বর্তমানে আছি এরকম একটা স্টুডেন্ট অবস্থায়, জাস্ট এসএসসি পরীক্ষা দিয়েছি, একটা ভালো রেজাল্ট আছে অথবা একটা মোটামুটি রেজাল্ট আছে, যেটা দিয়ে আমরা আসলে কলেজে ভর্তি হব। আমাদের ইউ থেকে ভিতে যেতে গেলে শুধুই তো হয়ে যাবে না, রাইট? ইউ এর সাথে অবশ্যই কিছু যোগ করতে হবে। কিছু যোগ করলে ইউ এর সাথে আমরা ভিতে পৌঁছাতে পারবো, মানে ভি হতে পারবো। ইউটা তখনই ভি হবে। সো কি যোগ করতে হবে? এ আর টি।
এ একে আমরা চিন্তা করতে পারি এভাবে যে আমাদের ইফোর্ট, আমরা কতটুকু পরিশ্রম করছি, আমরা কতটুকু পরিশ্রম আসলে যুক্ত করছি সেটা আমাদের এফোর্টের মতন চিন্তা করতে পারি এটাকে, যদিও এটা তরল বাট এটা আমরা চিন্তা করতে পারি এরকম, এটা হচ্ছে আমাদের এফোর্ট। টি টি হচ্ছে কি আমাদের টাইম, মানে এখন আমি দেখিয়েছি অলরেডি তোমাদেরকে যে কালকে থেকে যদি দিন শুরু করো, কালকে থেকে দিন শুরু করলে তোমার অ্যাকচুয়ালি কত দিন সময় আছে, 21 মাস সময় আছে। সো তোমার কাছে বর্তমান টি এর ভ্যালু হচ্ছে 21 মান্থস, 21 মাস তোমার সময় আছে। সো তুমি একটা জিনিস চিন্তা করো, ইউ এর সাথে যত বেশি সংখ্যক নাম্বার তুমি যোগ করতে চাইবে ভি হওয়ার জন্য, তোমার অ্যাকচুয়ালি তত বেশি সংখ্যক এ এর মান আর টি এর মান লাগবে। টি এর মান চাইলেও তুমি বাড়াতে পারবে না 21 মাস থেকে, টি এর মানটা ফিক্সড এখন 21, আজকের জন্য 21, কালকে আবার 21 থেকে একদিন কম, 21 মাস থেকে একদিন কম, পরশু আবার 21 মাস থেকে 2 দিন কম, দ্যাট মিনস এটা ডিক্রিজিং একটা ভ্যালু, সবসময় কমছে। এটা কিন্তু সম্পূর্ণ তোমার ইচ্ছা আর তোমার যে ডেডিকেশন সেটার উপর ডিপেন্ড করবে। তুমি একটা জিনিস চিন্তা করো, অনেকের ক্ষেত্রে আমি দেখি যে টেস্ট পরীক্ষা দিয়ে দেয়, টেস্ট পরীক্ষার আগে তেমন প্রিপারেশন ভালো করে পড়ে না, ভালো গোছানো পড়াশোনা থাকে না। সো দেখা যায় যেটা যখন তার টি এর ভ্যালু 3 মাস বা 4 মাস টেস্ট পরীক্ষার পরে যে 2-3 মাসের একটা ব্রেক পায়, সেই ব্রেকে চলে এসেছে, তখন তার খুব ইচ্ছা এ বাড়ানো, বাট চিন্তা করো টি তখন টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে প্রায়, মানে টি শূন্যের কাছাকাছি যদি হয়ে যায়, এর ভ্যালু তুমি যত বেশি বসাও, তুমি এর ভ্যালু 1000, 1 লক্ষ যত বেশি বসাও, টি যদি 0 হয়ে যায়, যতই গুণে কিন্তু ভি বেশি দূর আগাবে না। কখন আগাবে? যখন আমার টি থাকতে থাকতেই এটা আমরা দিতে পারবো। সো টি থাকতে থাকতেই বেসিক্যালি আমাদের এটা দিতে হবে। আর বর্তমানে তোমাদের হাতে টিটা আছে, জাস্ট তোমরা যদি একটা এ ইনপুট দাও তাহলে এও আছে টিও আছে, দুইটা গুণ করলে একটা ভালো অ্যামাউন্ট অফ সংখ্যা আসবে। সেই সংখ্যাটা তোমার বর্তমান অবস্থার সাথে যোগ হলে তুমি আসলে এই অবস্থানে চাইলেই যেতে পারো। সো এই ইকুয়েশনটা কিন্তু বেসিক্যালি তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি কি করতে হবে। সো এটা এখনই দেওয়ার সময়, টি কমে গেলে এ দিলেও লাভ নাই। সো এই জিনিসটাই আমি এই ইকুয়েশন দিয়ে তোমাদের বুঝাতে চাইছি। এরপরে আমি আসি, তোমরা এখন পর্যন্ত যা আলোচনা হলো আগের সেশন আর এই সেশন মিলে, তোমরা বলতে পারো যে আমরা তো এখন সবই বুঝেছি, রাইট? কিন্তু এখনই কেন আমি শুরু করব? আমার শুরুটা আমি এখন না করে পরে করতে পারি না? তোমাদের মনের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে এরকম, এখন তো করোনা তাই সব বন্ধ, আর এখন তো কলেজও শুরু হয় নাই, আবার আমার বইও কিনা হয় নাই। তো এই অজুহাত কিন্তু তোমাদের অনেকের কাছেই আছে বর্তমানে। সো এই অজুহাতগুলোর আমি একটু ব্যাপারে বলি। সো এখন তো করোনা, সব বন্ধ, এটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই তাহলে দেখো এটার ব্যাপারে আমি কি লিখেছি। করোনার জন্য যে বন্ধটা পাইতেছো এটা কিন্তু বেসিক্যালি কোনো উৎসব না, মানে ঈদ এসেছে একটা বন্ধ, সবাই বন্ধ কাটাচ্ছে এরকম না, কিন্তু এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, যেটার কারণে অ্যাকচুয়ালি একটা বন্ধ আমরা পাচ্ছি। বাট এই বন্ধটাকে কিন্তু আমরা ভাবলে হবে না এটা আমার ছুটি দিয়েছে, আমি এটা রেস্ট করব, আরাম করব, এটা কিন্তু সেই বন্ধ না। তোমাদের চিন্তা করতে হবে কালকে থেকে কলেজ শুরু হয় নাই, কি হয়েছে, আমার কালকে থেকেই কলেজের যে পড়া আসতো সেই পড়াটা আমি নিজে থেকে তৈরি করব, যে পরিমাণে পড়া দরকার সেটা আমি নিজে থেকে তৈরি করব, তাহলেই কিন্তু তুমি টাইমের সাথে সাথে আগাতে পারবে। না হলে কিন্তু তোমার টাইমের সাথে সাথে আগানোটা খুব বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। সো এটাকে আমরা বন্ধ ভাববো না। এবার আসি দ্বিতীয়টাতে, কলেজ শুরু হয় নাই, কলেজ শুরু হলে পড়াশোনা শুরু করব, এরকম অনেকের ধারণা থাকে। তো চিন্তা করো তোমরা এসএসসি দিয়েছো, অনেকটা দিন কিন্তু পার হয়ে গিয়েছে অলরেডি। তো তোমাদের ব্রেনটা, তুমি চিন্তা করে দেখো এসএসসি পরীক্ষার সময় যে পরিমাণের ফাস্ট ছিল, এখন কিন্তু ব্রেনটা স্লো হয়ে গেছে। তুমি নিজেই বিভিন্ন কিছু করতে গেলেই বুঝবে যে তোমার ব্রেনটা কিন্তু ধীরে ধীরে স্লো হচ্ছে। তুমি এসএসসি পরীক্ষার আগের দিন, এসএসসি পরীক্ষার 2 দিন আগে 10 ঘন্টা পড়তে পারতে, কালকে যদি তোমাকে আমি বলি কালকে তুমি 10 ঘন্টা পড়ো, তুমি পারবে না। কেন পারবে না? কারণ তোমার অভ্যাসটা আর নাই, অভ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে। সো তোমার যদি আমি বলি যে এখন তুমি যদি চিন্তা করো যে তোমার ব্রেনটা আলটিমেটলি স্লো হয়ে যদি যায়, তারপরে তোমার যখন হিউজ একটা পড়ার লোড আসবে, তখন তখন কিন্তু তুমি এটা চাইলেও নিতে পারবে না। সো এই হিউজ পড়ার লোডটা কিন্তু তুমি কখনোই ক্যারি করতে পারবে না আজকে থেকে কালকের মধ্যে। এটা অবশ্যই ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। কালকে 2 ঘন্টা পড়তে পারলে পরশু 3 ঘন্টা পারবে, পরশু 3 ঘন্টা পারলে এরপরের দিন 4 ঘন্টা পারবে। সো এইভাবে ডে বাই ডে তোমার কিন্তু লেভেলটা বাড়াতে হবে, একদিনে রাতারাতি কিন্তু লেভেল বাড়ানো যায় না। এবার আসি এরপরে, বই কিনা হয় নাই। সো এটা খুবই কমন একটা অজুহাত, একটা লজিক্যাল অজুহাত, লেজিট একটা অজুহাত তোমাদের তরফ থেকে, কারণ এখন করোনার মধ্যে তুমি লাইব্রেরিতে যে বই কিনবে এটা রিস্কি, লাইব্রেরিতে বই আসেনি, অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। বাট তোমরা যারাই আজকে আমার এই জুম মিটিংটাতে আসতে পারছো, তারাই প্রত্যেকেরই অনলাইন অ্যাক্সেস আছে, রাইট? সো অনলাইন অ্যাক্সেস প্রত্যেকের আছে,
দ্যাট মিনস তোমরা কিন্তু অনলাইনে যতগুলো ফ্রি ম্যাটেরিয়ালস আছে, যতগুলো স্বল্প মূল্যের ম্যাটেরিয়ালস আছে, সেগুলো কিন্তু গ্রহণ করে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। এখন কিন্তু অনলাইনেই অনেকটা কোর্স কভার করা হয়ে গিয়েছে। আমাদের টিমের কথা বলি, আমাদের টিম ছাড়াও অনেকে আমার সাথেরই অনেক ফ্রেন্ড, অনেক ইউটিউবার যারা আলটিমেটলি অনলাইনের কোর্সগুলো নিচ্ছে। সো এগুলো করতে কিন্তু তোমার আর এই অজুহাতটা খাটছে না। সো এটা একটা অজুহাতই আমি বলবো এই মুহূর্তে জন্য। বই নাই বাট পড়াশোনা বন্ধ, এইটা মিলানো যাবে না। বই না থাকলেও পড়াশোনা এগিয়ে নেওয়া যায়। আচ্ছা, এবার আমি চলে আসি এরপরে। তো আমাদের পড়াশোনা তো করব বুঝলাম, সবকিছুই বুঝলাম, এখন পড়াশোনাটা করার উপায় কি হতে পারে? সো আমরা কখনোই সাজেস্ট করি না যে তুমি সারা দিন ভর পড়। তুমি অবশ্যই যেটা পড়বে সেটা খুব এফিশিয়েন্টলি পড়বে। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা একটা টার্ম তোমরা নবম দশম শ্রেণীতে কাজশক্তি ক্ষমতায় পড়ে এসেছো। সো সেটা কি ছিল? সেটা ছিল আউটপুট বাই ইনপুট, রাইট? সো ইফেক্টিভ আউটপুট বাই ইনপুট মানে তুমি যেটা তোমরা এইভাবে পড়েছিল, লভ্যপ্রাপ্ত ক্ষমতা বা শক্তি ডিভাইড বাই প্রযুক্ত শক্তি, তো শক্তি বা ক্ষমতা। তো আমার এখানে লবে কি আছে? লবে হচ্ছে তোমার রেজাল্টটা, মানে তুমি আলটিমেটলি চান্স পাওয়া, তোমার ভালো রেজাল্ট করা, সেটা হচ্ছে লবে। আর হরে কি আছে? হরে আছে তোমার পরিশ্রম। অনেকে দেখবা অনেক পরিশ্রম করে, বাট আমার ভাগ করলে রেজাল্ট অনুসারে পরিশ্রমটা তেমন আসে না। আবার অনেকে দেখবা অনেক অল্প পরিশ্রম করে, বাট রেজাল্টটা অনেক ভালো হয়। সো এইচএসসির ক্ষেত্রে এই রেজাল্ট ভালো করার কৌশলটা কি? অল্প পরিশ্রমে বা তুলনামূলক কম পরিশ্রমে। আবার অনেকে কেন বেশি পরিশ্রম করার পরেও রেজাল্ট ভালো হয় না? সেটার কারণ হচ্ছে তুমি অর্গানাইজড না, তুমি গোছানো না। এটা তুমি যদি গুছিয়ে পড়ার সিস্টেমেটিক ওয়েতে পড়ো, তাহলে তুমি অবশ্যই যতটুকু পরিশ্রম করলে সেটার ফলাফল হাতে হাতে পেয়ে যাবে। তো আমি একটু গোছানোর ব্যাপারটা একটু তোমাদেরকে বলি, যে কতটুকু অ্যাকচুয়ালি গোছানো, কিভাবে গোছানো যায় সেটা বলি। তো করোনার সিচুয়েশন মাথায় রেখেই যদি আমি জিনিসগুলো বলি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যেহেতু অনলাইনেই বেশিরভাগ স্টাডি করতে হবে, সো আমাদের টেকনোলজির যে টুলস গুলো আছে সেগুলো সম্বন্ধে ভালো ধারণা নিয়ে রাখতে হবে। কোন অ্যাপসটা আমার পড়াশোনায় সাহায্য করতে পারে, কোন পিডিএফটা আমার সাহায্য করতে পারে, কোন ভিডিওগুলো আমার সাহায্য করতে পারে, সেগুলো আমার আগেই আইডেন্টিফাই করে ফেলা, সেগুলো আমার টাইপ অনুসারে কোনটা বেস্ট সেটা চুজ করে ফেলা, সেটা তোমার টেকনোলজি ইউটিলাইজ করে করে ব্যবহার করে করে জানতে হবে। সো তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি টেকনোলজিটা কিভাবে ইউটিলাইজ করতে পারো সেটা চিন্তা করবা, কোন সফটওয়্যার গুলো তুমি ইউজ করবা, কোন অ্যাপস তুমি ইউজ করবা, সেগুলো একটু ডিসাইড করবা। তাহলে তোমার পড়াশোনা, টাইম মেনটেনিং অনেক কিছু ইজিয়ার হয়ে যাবে। এরপরে তুমি ধরো এরকম ফাইলগুলো নিলা বা অ্যাপস গুলো নিলা বা অনেকগুলো পিডিএফ নামালা বা অনেকগুলো ভিডিও ডাউনলোড করলা। এখন ভিডিওগুলো তুমি যখন দরকার তখন খুঁজে পাও না, কারণ ভিডিও হবে এরকম হাজার হাজার, প্রায় এইচএসসি লাইফের সবগুলো ভিডিও যদি তুলনা করি, হাজারের মতন ভিডিও চলে যাবে আমাদের থেকেই। আমরাই হাজার সংখ্যক ভিডিও প্রডিউস করছি। সো তোমার আমাদের ভিডিও ছাড়াও অন্যদের ভিডিও ভালো লাগতে পারে। সো সবগুলো যদি নামিয়ে রাখতে চাও, তোমার অবশ্যই ল্যাপটপে বা যে কোনো ডিভাইসে এগুলো অর্গানাইজড করে রাখতে হবে, যে আমার কোথায় কোনটা আছে, আমি যেন খুঁজতে আমার সময় ব্যয় না হয়। কারণ অনেক ক্ষেত্রেই আমি পড়েছি মনে হবে একটা জিনিস, কিন্তু কোথায় পড়েছি সেটা মনে থাকবে না। সেই কারণে আমার এই পড়াটা রিভাইজও দেওয়া হবে না, আর ওইটা পরীক্ষায় আসলে আমি পারবো না। সো পড়লেও কিন্তু লাভ নাই, আমার কিন্তু জিনিসটা পরীক্ষা পর্যন্ত আমি পারছি না। এরপরে আমি চলে আসি, আমাদের অবশ্যই নোট টেকিং এর একটা প্র্যাকটিস রাখতে হবে। আমরা কালারফুল নোট নেওয়ার চেষ্টা করবো, যেটা আমি পরের স্লাইডে বলছি। আমরা অবশ্যই এই স্লাইড গুলো, এই লেকচার গুলো, এই পিডিএফ গুলো পড়লাম, পড়ার পরে নিজের মতন একটা নোট ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। আমার ওই ভাইয়ের এই জিনিসটা ভালো লেগেছে, আরেক ভাইয়ের এই জিনিসটা ভালো লেগেছে, এগুলোকে কম্বাইন করে আমরা নিজেদের মতন একটা বেস্ট নোট ক্রিয়েট করবো, যেটা অ্যাকচুয়ালি আমার জন্য পারফেক্ট। সো প্রত্যেকের কিন্তু এটা ডিফারেন্ট হতে পারে, কারো ওরটা ভালো লাগতে পারে, কারো অন্য ভাইয়েরটা ভালো লাগতে পারে। সো প্রত্যেকেরই এখানে স্বাধীনতা আছে যার টাইপ অনুসারে বাছাই করে অবশ্যই প্রত্যেকে নিজের যে নোটটা সেটা প্রিপেয়ার করে রাখা, যেন একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং পাও ওই নোটটা থেকে। তারপরে এই নোটগুলো অনেকেই করি একটা সময় প্রথম দিক দিয়ে এইচএসসি লাইফের, বাট পরে খাতা হারিয়ে যায়, আমরা খাতাটা খুঁজে পাই না, যে ওই ভাইয়ের নোটটা কোথায়, খাতাটা নাই। এরকম সমস্যায় প্রায়ই আমরা ফেস করি। সেই জন্য আমি সাজেস্ট করব, এখন যেহেতু আধুনিক হয়ে গিয়েছে সব, সো তোমরা নোটগুলো ছবি তুলে ক্যাম স্ক্যানারে পিডিএফ এ কনভার্ট করে তোমার ফোনে রেখে দিতে পারো। এটা একটা উপায় হতে পারে সংরক্ষণ করার। আরেকটা উপায়, এই খাতাগুলো সিরিয়ালি সাজিয়ে রাখা। কেন? কারণ তোমরা ফার্স্ট ইয়ারে সাধারণত বেশিরভাগ কলেজে ফার্স্ট পেপার পড়াবে, সেকেন্ড ইয়ারে তোমাদেরকে সেকেন্ড পেপার পড়াবে। সো ফার্স্ট ইয়ারে যে এত কিছু পড়লা, এই পড়াটা কিন্তু তুমি একটা জায়গায় না রাখলে, তুমি যখন আবার সেকেন্ড পেপার 5-6 মাস পড়ার পরে তুমি যখন টেস্ট পরীক্ষার জন্য বসবা, কলেজে টেস্ট পরীক্ষায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হবে, তখন কিন্তু তুমি ফার্স্ট ইয়ারের পড়া কোথায় কোনটা পড়েছিলা, কোন খাতায় কোনটা ছিল, সেটা নিয়ে কিন্তু অনেক বিপাকে পড়তে হয়। সো অনেক ক্ষেত্রেই আমরা টেস্টে এর জন্য ফেল করি, খারাপ করি। সো এই জায়গাটা গোছানোর অভাবের কারণেই হয়। সো আমাদের যদি পড়াশোনাটা গোছানো থাকে, তাহলে অল্প যাই পড়ছি সেটাই কিন্তু আমি পরীক্ষা পর্যন্ত ব্যবহার করতে পারছি। পরীক্ষায় কিন্তু আমার এমন হচ্ছে না পড়লেও পারি না, এরকম হবে না। এবার আমি চলে আসি কিভাবে আসলে আরো বেশি অর্গানাইজ করা যায় আর কালারফুল নোট
নেওয়া যায় এটার ক্ষেত্রে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেগুলো যে স্কুলে পরীক্ষা দেয় সেই স্কুলের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলা আমি ব্যবহার করতাম। এই বোর্ডগুলোর মধ্যে আমি আসলে অফসেট পেপার রেখে রেখে মার্কার কালারফুল পেন নিয়ে অ্যাকচুয়ালি আমি লিখতাম। আর লেখাটা হতো বড় বড় ফন্টে, কেন? কারণ যেন আমার দেখতে সুবিধা হয়, আমার যেন জিনিসটা পড়তে না হয়। তুমি চিন্তা করো, তুমি যখন কোনো জায়গায় যাও, একটা জায়গায় যদি বড় করে ব্যানারে একটা কিছু লেখা থাকে, সেটা কিন্তু তোমার যে কষ্ট করে পড়তে হচ্ছে না, তুমি দূর থেকে জাস্ট দেখেই বুঝে যাচ্ছ কি। তোমার বাসার সামনে যে দোকানটা, সেটার নাম কিন্তু তোমার মুখস্থ করতে হয় না, তুমি দেখতে দেখতেই শিখে যাচ্ছ। সো আমি এর জন্য বড় ফন্টে লিখতাম, এগুলো আমার চারপাশে ছড়িয়ে রাখতাম, গুছিয়ে রাখতাম, তাহলে আমরা বুঝতাম, আমি দেখে দেখে আসলে শিখে ফেলতে পারতাম। এটার কারণে আমি এটাও ইউজ করতাম। আবার আরেকটা জিনিস ইউজ করতাম, সেটা হচ্ছে আর্ট পেপার, বিভিন্ন কালারফুল। এটাতে আমি হোয়াইট বোর্ড মার্কার গুলো নিয়ে বড় বড় করে সূত্রগুলো লিখে আমার দেয়ালে টানিয়ে রাখতাম। আর আমি আরেকটা জিনিস বলি, তোমরা অনেকেই স্যারদের পেছনে অনেক টাকা ইনভেস্ট করো, বাট তোমাদের পড়াশোনার খাতা, কলম, মার্কার, তারপরে আর্ট পেপার, এগুলোর পেছনে ইনভেস্ট করো না। বরং আমি মনে করি স্যারদের পেছনে ইনভেস্ট করার থেকে এগুলোর পেছনে ইনভেস্ট করলে আউটপুট তুমি আরো বেশি পাবা। কারণ স্যাররা তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিবে যেটা এখন অনলাইনে অ্যাভেলেবল ফ্রিতেই, বাট তুমি এগুলোর পেছনে ইনভেস্ট করলে তোমার মনে রাখার ক্ষমতাটা বেড়ে যাবে প্রায় 10 গুণের মতন। কারণ তুমি একটা জিনিস যেটা 10 বার ভুলে যেতা, সেটাও ভুলবা না, জাস্ট একটু টেকনিক অবলম্বন করে কালারফুল নোট নেওয়ার মাধ্যমে। সো ইনভেস্ট করো, এই জিনিসগুলোর পেছনে ইনভেস্ট করো। আর স্টিকি নোট দ্যাট মিনস তুমি কিনতেও পাবা। সো একটা কিছু লিখে, ছোটখাটো একটা জিনিস যে লিখে তুমি তোমার টেবিলের সামনে জাস্ট আজকের জন্য এটা, কালকের জন্য এটা, এরকম লাগিয়ে রাখলা। সো এই জিনিসগুলো তোমরা করতে পারো। ইনফ্যাক্ট তোমাদের যদি এই সুযোগ থাকে, আমার মতন হোয়াইট বোর্ডও ইউজ করতে পারো। আমি স্টুডেন্ট লাইফ থেকে হোয়াইট বোর্ড ইউজ করতাম। হোয়াইট বোর্ড টানানো ছিল বোর্ডে, ওইটার মধ্যে আমি সূত্র লিখতাম, প্রতি 2 দিন একটা সূত্র রিয়াকশন থাকতো, বড় করে লেখা। তাহলে ওই 2 দিন আমার চোখের সামনে এটা ভাসতো, চোখের সামনে আমি দেখতাম ঘুমানোর সময়, ঘুমানোর আগে। সো আমার মুখস্থ হয়ে যেত জিনিসটা। এখন আমি মুখস্থ করার টেকনিক নিয়ে ঠিক একটু আগে যে কথাগুলো বলছিলাম, সেগুলোই একটা প্রেসক্রিপশন আকারে দিচ্ছি। ধরো আমি ডাক্তার, তোমরা হচ্ছে রোগী, তোমরা মুখস্থ করতে চাও, সো আমি সবার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে দিতে পারি এরকম, যে তোমাদের বড় বড় করে লিখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। কারণ ছোট ছোট করে লিখলে, যেটা ছোট ছোট করে লিখছো, অনেক সুন্দর করে লিখছো, বাট এটা দেখে পড়তে ইচ্ছা করবে না। পেপারে তো অনেক কিছুই লেখা থাকে, কিন্তু পেপারের জিনিসগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ইন্টারেস্ট পাই না পড়ার ক্ষেত্রে। আর এটা কিন্তু পড়তে হয়, দেখলেই পড়া হয় এরকম না। সো বড় করে লিখলে সুবিধা, এটা দেখলেই পড়া হয়। সো আর্ট পেপার, হোয়াইট বোর্ড, এগুলোতে তোমরা আসলে বড় বড় করে এই জিনিসগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারো। আর অবশ্যই রাতে আর সকালে, ঘুমাতে যাওয়ার আগে আর ঘুমের থেকে ওঠার পর, এই দুইটা সময় বেশি মুখস্থ করা যায়। এই দুইটা সময় বেশি একটা পড়া রিভাইজ করলে বেশি সুন্দরভাবে রিভাইজ করা আর স্থায়ী হয়। সো এই দুইটা সময় একটু কাজে লাগাবা। সো আমি ডাক্তারদের মতনই দিলাম 1 + 0 + 1, দ্যাট মিনস এটা সকাল, দুপুর, বিকাল। দুপুরে না, সকাল আর রাত, এই দুইটা সময় তোমরা যেই পড়াগুলো আজকে পড়লা, সেই পড়াগুলো একটু রিমাইন্ডার দাও যে কি পড়ছি আজকে, একটু মনে মনে চিন্তা করো। আবার সকালবেলাও ঘুম থেকে ওঠার পর চিন্তা করো কি পড়ছি, মনে মনে একটু নিজেকে নিজে পড়া দাও, তাহলে দেখবা যে তোমার পড়াটা একদম পারফেক্টলি আয়ত্ত হয়ে যাচ্ছে। আর অনেক ক্ষেত্রে আমরা ডিজিটাল ডিভাইস ইউজ করতে পারি এরকম, যে আমরা একটা পড়া পড়লাম, কোনোভাবেই মুখস্থ হচ্ছে না, সেটা সুন্দর মতন করার ওয়ে হচ্ছে তুমি সেটাকে একটু সুর দিয়ে বা একটু সুর ছাড়া, মানে তোমার মতন করে তুমি মোবাইলে রেকর্ড করে ফেলো। রেকর্ড করে ফেলার পরে যেটা হবে, তুমি এই রেকর্ডটা যখন করে ফেললে, তখন অ্যাকচুয়ালি এই রেকর্ডটা তুমি বারবার শুনতে পারবে। আমরা মাঝে মাঝে রেডিও শুনি, গান শুনি, সেই রকম আমরা একটু আমাদের নিজেদের পড়াটাই শুনলাম, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করতে পারবো, আমরা অ্যাকচুয়ালি এই পড়াটা ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারবো। সো আমাদের এই কয়টা টিপস আমি তোমাদের দিব মুখস্থ রাখার জন্য। তো এবার আমরা চলে আসি এরপরে আমাদের আলোচনার। সো আমরা অনেকেই এই সমস্যাটা এখন ভুগছি যে আমাদের বই কি কি কিনবো, বা বইয়ের রিকমেন্ডেশন দেন ভাইয়া। সো বুক রিকমেন্ডেশন আমরা এখন দিব। সো তোমার কি কি বই আসলে কালেক্ট করতে হবে। সো আমি আমার সাজেশনটা দিচ্ছি, আমি বলছি না বাকি বইগুলো খারাপ, বাকি বইগুলো নিতে পারবে না, প্রত্যেকেরই টাইপ আছে আলাদা, প্রত্যেকেই প্রত্যেকের টাইপ অনুসারে নিতে পারবে। বাট আমি যেটা মনে করি যে এই বইগুলো বেসিক্যালি স্টুডেন্টরা বাসায় বসেই কভার করার মতন। আর আমি যেহেতু এইচএসসি লাইফে কোনো ফিজিক্স কেমিস্ট্রির জন্য আলাদা করে প্রাইভেট টিচারের কাছে পড়িনি, বাসায় বসে আর কলেজের স্যারদের কাছে যতটুকু হেল্প পেয়েছি ততটুকুর মধ্যেই শেষ করতে পেরেছি। ইনফ্যাক্ট এখন আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি টিচারও। সো আলটিমেটলি আমি মনে করি যে এই বইগুলা পড়লে বাসায় পড়েও সিলেবাস শেষ করা সম্ভব, জাস্ট একটু ইউটিউবের ভিডিওর হেল্প নিতে হয়, যে ভিডিওগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, অনেকেই প্রোভাইড করে দিয়েছে। সো আমি ফিজিক্সের জন্য সাজেস্ট করব, শাহজাহান তপন স্যারের বই আছে, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র, এটা খুবই সহজ ভাষায় লেখা। সো সেটা তোমরা দেখতে পারো, সেটা তোমরা খুব সহজেই বুঝে যাওয়ার কথা। আর শাহজাহান তপন স্যারের বই পড়া হয়ে গেলে, আমি কিন্তু বলছি না গিয়াসউদ্দিন স্যারের বই প্রথমেই কিনে ফেলতে, বই পড়া হয়ে গেলে দেন তুমি গিয়াসউদ্দিন স্যারের বই দেখতে পারো,
উনি বুয়েটের জন্য বিভিন্ন বই, বুয়েটের ইঞ্জিনিয়ার, বা আমরাও অনেকগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য ওনার ফিজিক্সের বই পড়ি। সো অনেক ক্ষেত্রেই আলটিমেটলি তার অনেকগুলো কোশ্চেন তার বইয়ের থেকেই সরাসরি বুয়েটে চলে আসে, মানে মান চেঞ্জ করে একটু চলে আসে। সো এর জন্য গিয়াসউদ্দিন স্যারের বইটা একটু ডিফিকাল্ট, শাহজাহান তপন স্যারের চেয়ে পড়াটা প্রথমবার পড়তে গেলে একটু সমস্যা হয় অনেকের, তাই এটা একটু পরে পড়তে সাজেস্ট করছি। এটা সাধারণত টেস্ট পরীক্ষার পরে আমরা সাজেস্ট করি। আর হেল্পিং হ্যান্ড হিসেবে অনেকেই গাণিতিক পদার্থবিজ্ঞান বলবে, সো আমি গাণিতিক পদার্থবিজ্ঞানের মতনই একটা বই আছে আর খুবই ভালো, এটা বুয়েটেরই ভাইয়াদের লেখা, আমার সিনিয়র। সো তারা লিখেছে ধ্রুবক নামের একটা বই, যেটাতে সকল বইয়ের সকল ম্যাথ প্রবলেম একসাথে করা আছে। সো এই বইটা ভালো, আমার নিজের কাছে পার্সোনালি ভালো লেগেছে, তোমাদের কাছেও ভালো লাগবে। কারণ টেস্ট পেপারের সলভ আর এই সলভের মধ্যে তফাৎ হলো, টেস্ট পেপারে অনেক বেশি ভাষায় লেখা প্রশ্ন, একটা সলভ ছোট্ট 4 লাইনে করা যায়, এটাকে 8 লাইনে লেখা, 9 লাইনে লেখা, মানে যেটা তোমার পড়ার আগ্রহকে নষ্ট করে দেয়। সো ধ্রুবকে যতটুকু দরকার ততটুকুই লেখা আছে, জাস্ট এতটুকুই তফাৎ আমি বলবো। এবার কেমিস্ট্রির বেলায় আসি। কেমিস্ট্রির বেলায় আহসানুল কবির স্যার আর হাজারিন স্যারের বই দুইটা যে কোনো একটা বাছাই করতে পারো। কলেজ সাধারণত তোমাদের বলে দিবে কোনটা বাছাই করতে, কলেজ অনুসারে এটা বাছাই করবা। আর গো স্যারের বই আলাদা করে রিকমেন্ড করার কারণ এখানে অনেক ম্যাথ প্রবলেম আছে আর অনেক বেশি ইনফরমেশন আছে। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা বা অন্যান্য ডাটামূলক ভর্তি পরীক্ষা বেশি দিবা, বা ইনফ্যাক্ট বুয়েটের ক্ষেত্রেও বেশি ম্যাথ প্রবলেম সলভের দরকার পড়বে, তারা ঘো স্যারের বইটাও কালেকশনে রাখতে পারো। আর ওহিদুর রহমান স্যারের বইয়ের জৈব যৌগ অংশটা আমার খুবই ভালো লেগেছিল পার্সোনালি, অনেক সুন্দর করে ছোট করে গুছিয়ে লেখা। অন্যান্য বইয়ের জৈব যৌগ বুঝাই যায় না কোন জায়গায় পড়তেছি, কতটুকু যাব, মানে কোন মানে হারিয়ে যাওয়া একটা সম্ভাবনা তৈরি হয়। সো ওহিদুর রহমান স্যারের বইটা এদিকে ভালো পারফর্ম করেছে। সো এইচএসসি লেভেলে আমরা এই বইগুলো করব। আমরা শুরু করব একটা দিয়ে, প্রথমেই 3-4টা কিনে ফেলা দরকার নেই, একটা দিয়ে শুরু করে একটা শেষ করে তারপরে। এবার আসি আমাদের ডিজিটাল ইন্টারেক্টিভ পিডিএফ বইগুলোর ব্যাপারে। তো আমরা ডিজিটাল ইন্টারেক্টিভ পিডিএফ বইগুলো কিন্তু লঞ্চ করেছি স্পেশালি তোমাদের কথা মাথায় রেখে, যারা এসএসসি 2020। কেন? কারণ তোমরা অনেকেই এখন বই কিনতে পারছো না বাজারে যে, বা কলেজেও শুরু হয়নি, কলেজ থেকেও বই রিকমেন্ড করছে না। তো তুমি যদি ডিজিটাল ইন্টারেক্টিভ বইটা কালেক্ট করো, তাহলে যেটা হবে, ডিজিটাল ইন্টারেক্টিভ বইটা শুরু থেকে, মানে আমরা আমার ফিজিক্সের টাইম বলতে পারি, আলোচনাটা এইভাবে শুরু করেছি যেন আমি ধরে নিয়েছি তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা এসএসসি পরীক্ষায়ও অনেক কিছু গ্যাপ আছে তোমার ফিজিক্সে, অনেক কিছু তুমি স্কিপ দিয়েছো বা না বুঝেই মুখস্থ করেছো। তারপরেও বলতে গেলে একটা ক্লাস 8 এর বাচ্চা যে 9 এ উঠেছে, সেও যদি ওই বইটার ভিডিওগুলো দেখা শুরু করে, তারও বুঝতে অসুবিধা হবে না, সেও এই কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবে। ফিজিক্স ফার্স্ট পেপার 106টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি ফিজিক্স ফার্স্ট পেপার ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। কেমিস্ট্রিও আজকে 2 বই লঞ্চ হয়েছে, সেগুলোর মধ্যে কেমিস্ট্রি ফুল কোর্সটা শেষ হয়ে যাবে। তোমরা এটা করলে যেটা হবে, তোমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে, আর বাইরে যাওয়ার যে ঝামেলাটা সেটা থাকবে না। কারণ স্যাররা প্রাইভেটে যা পড়ায়, আমি আশিক ইনফ্যাক্ট প্রাইভেটে যা পড়াতাম, সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও আকারে এখানে দেয়া। তো আলটিমেটলি কোনো রূপ কিন্তু আমরা কার্পণ্য করি নাই যে প্রাইভেটে আমরা যা পড়াই ওখানে আমরা কম পড়াচ্ছি। সো তোমাদের পড়াশোনার ফ্লোটা এমন হওয়া উচিত, প্রথমে তোমরা ডিজিটাল ইন্টারেক্টিভ বই, এটার ভিডিওগুলা দেখে নিবা, এটার লেকচারটা পুরোটা আয়ত্ত নিয়ে নিবা, একটা চ্যাপ্টারের উপরে। তারপরে ওই চ্যাপ্টারের ওই চ্যাপ্টারে যাবা, মূল বইটা খুলবা, মূল বইটা রিডিং পড়বা। আমি বলছি না মুখস্থ করতে, রিডিং পড়বা। মূল বইয়ের যে ম্যাথ প্রবলেম, সেই ম্যাথ প্রবলেমের সলভ তোমার দেখা দরকার নাই, সলভ না দেখে প্রবলেমটার দিকে তাকিয়ে আমরা যে এই বইতে যে বেসিক শিখেছি, যে কনসেপ্ট শিখেছি, সেই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে তুমি তোমার নিজের মতন করে এটা সলভ করবা। সলভ করে তুমি দেখবা যে তুমি অনেকগুলোই পেরে যাচ্ছ, প্রায় 95% ম্যাথ তুমি পেরে যাচ্ছ, 5% ম্যাথ এক্সেপশনাল থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রে তুমি আলাদা নোট করবা। এটা গেল মূল বইয়ের ক্ষেত্রে তোমার কাজ। আর যেহেতু রিডিং পড়লা তুমি, তোমার কিছু জ্ঞান বাড়বে, যেগুলো তোমার সাহায্য করবে কোথায়, জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনে আর এমসিকিউতে। সো অনুধাবনও এখানে কভার হয়ে যায়, বাট তবুও মূল বইটা রিডিং পড়তে আমরা সাজেস্ট করি। সো একটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা এই কাজটা করবে, এমন না যে আগে পুরো এই বইটা শেষ, পরে পুরো এই বইটা শেষ, তা না। এই বইয়ের একটা চ্যাপ্টার শেষ করে দেন এই বইয়ের ওই চ্যাপ্টারের রিডিং পড়া। দেন তুমি যদি পরীক্ষার জন্য প্রিপারেশন, এই পর্যন্ত বলে চ্যাপ্টার শেষ। এইটা কখন? এটা হচ্ছে তুমি যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। তোমার ধরো পরশুদিন ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা কলেজে, পরশুদিন ফিজিক্স ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, 6টা চ্যাপ্টারের হাফ ইয়ারলি পরীক্ষা। তখন তোমরা টেস্ট পেপারের, যে কোনো ব্র্যান্ডের টেস্ট পেপার হতে পারে, ওই চ্যাপ্টারটা এই ফ্লো কমপ্লিট করার পর ওই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রথমে প্রশ্ন পড়ে নিজে সলভ করার চেষ্টা করবা। সলভ করতে না পারলে সলভ তুমি দেখবা। তাহলে আমি বলতে পারি এই ফ্লোটা যদি কেউ মেনটেন করে, 95+ এই ফিজিক্সে মার্কস পাওয়া সম্ভব। আর এরকম অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছে, তারা 90-এর উপরে, 92-এর উপরে পাচ্ছে, জাস্ট কোনো কোচিং না করেই এই ফ্লোটা মেনটেন করে। তাহলে তোমরা এই প্রিপারেশনের মধ্যে দিয়ে আসলে আশা করি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে ভালো একটা দখল পাবে। আর আমাদের বাকি ক্লাসগুলো, যেহেতু তোমরা এসএসসি 2020 ব্যাচ আর এইচএসসি 2022 ব্যাচ, তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে এটাই,
আমাদের টিমের বায়োলজি, ম্যাথ, টেস্ট পেপার সবগুলাই তোমরা ফ্রিতেই পাবা আমাদের থেকে। সো আলটিমেটলি তোমাদের ব্যাচকে আমরা ফুললি A to Z সার্ভিস দিতে পারছি। এইচএসসি 2021 তাদেরকেও আমরা হয়তো টেস্ট পেপার সলভটা তারা পুরোপুরি পাবে না, বাট তোমরা A to Z ফুললি পাবে। মানে তোমরা একটা জিনিস পড়া শেষ করতেই আমরা পরের জিনিসটা নিয়ে আসবো, এরকম একটা অবস্থা হবে। সো আমার আলোচনাটা এই পর্যন্তই ছিল। সো আমি এখন চলে যাব তোমাদের সাথে কথা বলতে। সো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর আমি নিব। আর সায়েমকে আমি বলবো, সায়েম বাকি যারা প্রশ্ন করতে চায়, যারা চ্যাটে কমেন্ট করেছে প্রশ্ন করার ব্যাপারে, তাদেরকে তুমি একে একে আনমিউট করো, যেন তারা অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা করতে পারে, আমি সরাসরি উত্তর দিতে পারি। আগে কিছু কোশ্চেন আসতেছিল আপনার কেমিস্ট্রি যে ইন্টারেক্টিভ পিডিএফটা, সেটা দুটো একসাথে কেনার কথা ছিল, কিন্তু সেটা পাচ্ছে না ওরা, এটা নিয়ে বলতেছিল অনেকে। আচ্ছা, এটা আমি তো জাস্ট কেমিস্ট্রি বইয়ের লাইভটা করেই তোমাদের সাথে জয়েন করেছি, জাস্ট 5 মিনিটের ব্যবধান ছিল। সো আমার তাদের সাথে কথা হয়নি আসলে যে লিংকটা দিয়েছে কিনা। লিংকটা আমার ইনবক্সে অলরেডি দিয়ে থাকতে পারে। সো আমি ওইটা, আমার কাছে লিংক আসা মাত্রই আমি পোস্ট করে দিব, তারপরেই তোমরা পারচেজ করতে পারবে। সো আমরা অফিসিয়ালি জানাবো। সো একটু অপেক্ষা করো, কারণ আমি তোমাদের সাথেই আছি বেসিক্যালি, না হলে আমি ওই জিনিসটা দেখতে পারতাম। জি ভাইয়া। পরে একজন কোশ্চেন করলো মারিয়ান মারাম, সে আনমিউট করতে বলতেছে, আপনার কাছে এসে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যারা প্রশ্ন করতে পারে তারা নিজের মুখে প্রশ্ন করুক, নিজের মুখে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার পড়তে অনেক টাইম লাগছে, দেখা যাচ্ছে আপনার একটা আধা ঘন্টার ভিডিও আমার বুঝে ব্যাপারটা নোট নিতে নিতে অনেক টাইম লেগে যাচ্ছে, 1 আওয়ার। কারণ আমি কিছু কিছু টপিক বুঝে যাই, আবার কিছু কিছু টপিক বুঝতে পারছি না, লাইক এটা কিন্তু খুবই স্বাভাবিক। আমি একটু প্রশ্নটা ইন্টারাপ্ট করি, এটা খুবই স্বাভাবিক। আমি একটা কথা শেয়ার করি, আমার স্টুডেন্ট লাইফে আমি যেহেতু বলেছি আমি কোনো স্যার কাছে পড়তাম না, স্যার প্রাইভেট টিচারের কাছে পড়তাম না। তো আলটিমেটলি আমি বাসায় যখন পড়তাম তখন আমার প্রতি 2 পেজ পড়তে 1 ঘন্টার মতন সময় লাগতো। আর আমি অনেক ডিপলি পড়ার চেষ্টা করতাম যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে লাইনটার মধ্যে, কি আছে না আছে। এটা বেটার ওয়ে, এটা আমি বলবো বেটার ওয়ে। বাট আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই পড়ার। এটা গ্রস টেকনিক। এটা হচ্ছে তুমি যখন ফাস্টার পড়তে চাও, ফাস্টার পড়তে যাওয়ার জন্য টেকনিকটা হচ্ছে যে কোনো বই হাতে নিবা। ধরো আমি যদি আমাদের ভিডিওগুলোর কথা বলি, তুমি ডিজিটাল ইন্টারেক্টিভ পিডিএফ বইটা হাতে নিবা, দেখবা কি কি আছে, জাস্ট টপিকের নামগুলো দেখবা। এটা হচ্ছে জাস্ট স্ক্রল করে করে দেখলা। এটা করতে তোমার সময় লাগবে একটা চ্যাপ্টারের উপর কত মিনিট, কত ঘন্টা? 1 ঘন্টা বড় জোর। তারপরে আবার তুমি প্রথম থেকে আসবা, প্রথম থেকে এসে এরপরে তুমি সূত্রগুলো বা কি বলতে চাচ্ছে সেটা একটু পড়ার চেষ্টা করো। প্রথমবার হচ্ছে দেখে গেল, পরের বার হচ্ছে একটু পড়ার চেষ্টা করো। এটা এরকম করে দেখলা, একটু সময় লাগলো কত? 2 ঘন্টা। তারপরে তুমি ভিডিওগুলো দেখলা, তারপরে তোমার ভিডিওটা বুঝতে সময় অনেক কমে যাবে। একটা জিনিস হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে আমরা যখন একটা পেজ নিয়ে পড়বো অনেকক্ষণ, 2 ঘন্টা ধরে পড়লাম একটা পেজ, পরের পেজে যখন যাবো আমার কাছে আবার মনে হবে যে ইস, আগের পেজের ওই জায়গায় কি ছিল, আগের পেজের ওই জায়গায় ছিল, আবার আগের জায়গায় আসি। সো এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এই করতে করতে অনেকটা সময় নষ্ট হয়। তো বেটার ওয়ে একবার ফুল জিনিসটা দেখে নেওয়া, আচ্ছা, তারপরে আরেকটু ডিপলি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেওয়া, দাগিয়ে নেওয়া, তারপরে শুরু থেকে একদম গভীরভাবে পড়ার চেষ্টা করা। তাহলে এই 3টা লেয়ার যদি পড়ার উপরে পড়ে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার থাকতেছে। আমি আমার উদ্দেশ্যটা কি পড়ার সেটাও আমি বুঝতেছি, এটার পরে কি আসবে সেটাও আমি জানি। সো আমার মনে থাকার ইয়াও বেড়ে যাবে, মানে টেন্ডেন্সিটাও বেড়ে যাবে। তো পরের প্রশ্ন করতে পারো। আর যে উত্তরটা দিলাম সেটা হচ্ছে তোমাদের সবার জন্য কিন্তু এটা স্বাভাবিক যে সময় লাগাটা, কারণ তোমরা নতুন, তোমাদের সময় লাগবে, এটা খুবই স্বাভাবিক। একটা এইচএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্টের যে সময় লাগবে তোমার তার চেয়ে বেশি সময় লাগবে, স্বাভাবিক। আর এটা হতাশ হওয়ার কিছু নাই, কন্টিনিউ করা উচিত। কারণ হতাশ হয়ে থামিয়ে দিলেই দেখা যাবে দিন যাচ্ছে বাট কিছুই অর্জন হচ্ছে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা তো এখন মাত্র এইচএসসি পড়াশোনা শুরু করব, তো এইচএসসি পড়াশোনার পাশাপাশি এডমিশনের প্রিপারেশন কিভাবে নেব, মানে পড়াশোনাটা কিভাবে আচ্ছা, কন্টিনিউ তোমাদের করব? জন্য আমি একটু সাজেশনটা দিব এরকম যে তোমরা এখন অ্যাডমিশনের যে ব্যাপারটা, সেটা টার্গেটটা থাকবে, আমি কোথায় পড়তে চাই, আমি কোন জায়গাটায় টার্গেট করতেছি, সেই টার্গেটটা আমার থাকবে যে আমার টার্গেটটা এটা, আমার ওই টার্গেট আমি ফুলফিল করব। বাট অ্যাডমিশনের প্রসেস নিয়ে এখনই খুব বেশি প্যানিক হওয়া দরকার নাই। কেন? কারণ এখন তোমার এইচএসসিটা গোছাতে হবে আগে। আর তোমাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এইচএসসি মার্কসটা ছাড়া অ্যাডমিশনের যেই প্রসেসই পরীক্ষা হোক না কেন তুমি পার্টিসিপেট করতে পারবে না। যেমন আমি যদি বুয়েটের এক্সাম্পলটা দিই, বুয়েটে কিভাবে স্টুডেন্ট বাছাই হয় সেটা বললেই তোমরা আসলে বুঝবা যে এইচএসসির গুরুত্বটা কত বেশি। সেটা হচ্ছে তোমাদের প্রথমত এইচএসসি পরীক্ষায় 3টা পর্যায়ে ফিল্টার হবে। প্রথম বাছাই করা যেটা, সেটা হবে যে এইচএসসি পরীক্ষায় তোমরা
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ বাংলা, 5টা সাবজেক্ট বললাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বাংলা, এই 5টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে এ প্লাস মিস যাওয়া যাবে, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস থাকতে হবে। মানে বাকি হলো কি, বাংলা ইংলিশে যে কোনো একটাতে এ পাইলে তুমি আসলে ওদের ওখানে আবেদন করতে পারবে, এটা হচ্ছে আবেদন করার যোগ্যতা। তো এটা গেল প্রথম পর্যায়ের ফিল্টার, এখানেই অনেকে বাদ পড়ে যায়, কারণ এইচএসসি তে ফিজিক্স কেমিস্ট্রিতে এ প্লাস মিস যাওয়া, ম্যাথে এ প্লাস মিস যাওয়া খুবই স্বাভাবিক। এসএসসি তে যেটা মনে হচ্ছে 90-92 পাওয়া কোনো ব্যাপার না, 96-97 পাওয়া ব্যাপার না, বাট এইচএসসি তে তোমার 80-160 পেতে অনেক ঝামেলা হয়, অনেক স্ট্রাগল করতে হয়। সো আলটিমেটলি অনেকেই বাদ পড়ে যায় এখানে। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা বলি, এই পর্যায়ে ধরো উতরে গেলা, তুমি এ প্লাস পাইলা, সবগুলো সাবজেক্টে তোমার জিপিএ 5 আছে, আবেদন করলা। দেন আবেদন করার পরে কি হবে? আবেদন করার পরে যারা আবেদন করেছে, এরকম আবেদন করে অনেকে, সো এই আবেদন করার পরে এই আবেদনকারীদের মধ্য থেকে 12,000 সিলেক্ট করা হবে। আবেদন করেছে ধরো 70,000, 80,000 যোগ্যতা, ওই জিপিএ 5 এর যোগ্যতা অনুসারে। তারপরে ওই 70,000 80,000 এর মধ্যে দিয়ে কি করবে, দেখবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টার মার্কস, এখন আর বাংলা ইংলিশ নাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দ্বিতীয় পর্যায়ে এই 3টার মোট মার্কস কত? এই 3টার মোট মার্কস 2016 সালে 540 লেগেছিল, মানে যে 12,000তম পরীক্ষা দিতে পেরেছে বুয়েটে, তার মার্কস ছিল 540। 600-তে 540, মানে 3টা সাবজেক্ট 2টা পেপার করে 600-তে 540 কখন হয়? 90% পেলে, 6 নং 54। তার মানে তুমি চিন্তা করে দেখো, প্রত্যেকটা বিষয়ে 90 এর উপরে যারা পেয়েছে তারাই 2016 সালে ভর্তি পরীক্ষা দিতে পেরেছে। বিভিন্ন সালে এটা বিভিন্ন নাম্বার হয়, কারণ প্রত্যেক সালে পরীক্ষা ভালো হয় খারাপ হয়, কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে ওর সিনারিওর জন্য। যদি আমাদের ব্যাচে সবাই ভালো করে, 90% আমাদের মার্কস পেতে হয়, তাহলে তুমি চিন্তা করো যে তোমার প্রত্যেকটা সাবজেক্টে 90 এর উপরে রাখলেই তুমি 12,000-এর মধ্যে ঢুকলা। মানে এখন তুমি পরীক্ষার্থীদের মধ্যে ঢুকলা, কিছুক্ষণ আগে আবেদনকারীদের মধ্যে ঢুকলা, এখন পরীক্ষার্থীদের মধ্যে ঢুকলা। দেন ওই 12,000 থেকে তোমার 1,000 সিলেক্ট করা হবে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। ওই অ্যাডমিশন টেস্ট হবে 600 মার্কসের। সো তোমার যে প্রথম 2টা ধাপের কথা বললাম, এই প্রথম 2টা ধাপ না পারলে তৃতীয় ধাপ নিয়ে তো ভাবার দরকারই নাই, তৃতীয় ধাপে তো তুমি যেতেই পারবা না। সো প্রথম 2টা ধাপের জন্য তোমার আগে এইচএসসিটা, বিশেষ করে এখন যারা আছো তাদের এখনই অ্যাডমিশন নিয়ে চিন্তা করতে হবে না, অ্যাডমিশন নিয়ে চিন্তা করবে আরো 1 বছর পরে, 1.5 বছর পরে, যখন তোমার শেষ সিলেবাস তখন। বাট এখন এইচএসসিটাকে গুছাইতে আমি প্রায়োরিটি দিব। থ্যাংক ইউ ভাইয়া। তারপর একজন আছে আব্দুল্লাহ আল কাফি, বলো কোশ্চেন। ভাইয়া পড়াশোনায় হ্যাঁ, বলো। পুরোপুরি অ্যাটেনশন ধরে রাখতে পারি না, হয়তো দেখা যায় একদিন খুব ভালো পড়তেছি কিন্তু আবার 2 দিন হালকা পড়ে হেলায় কাটা দিলাম। এইচএসসি তে আচ্ছা তো এটা করা যাবে না, তো এইচএসসি এর আচ্ছা, এই 2টা আমি তোমার বছর আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার আগের দিন বা এসএসসি ধরো পরশু দিন এসএসসি ফিজিক্স ফিজিক্স পরীক্ষা, তখন তুমি কি পড়াশোনার কয় ঘন্টা করছিলা? তখন তো ভাইয়া 8 ঘন্টার মতো করছি, কারণ তখন সামনের পরীক্ষা। এক্স্যাক্টলি তখন তোমার একটা চাপ ছিল যে তোমার করতে হবে, না করলে তুমি খারাপ করবা। এই চাপটা এখন ইনভিজিবল, তখন এটা ভিজিবল ছিল, পরশুদিন তুমি একটা পরীক্ষায় বসবা যাবা একটা ব্যাপার ছিল, বাট এখন তুমি এই জিনিসটা, এখনো কিন্তু তোমার সেই চাপটা তোমার উপরে আছে, বাট তুমি সেই চাপটা দেখতেছো না চোখে, এটাই হচ্ছে প্রবলেম। বাট আমাদের একটা ইনভিজিবল জিনিসকেও প্রেশার হিসেবে নিতে হবে, যে আমরা যে 21 মাস আছে, 21 মাস কিন্তু বেশি না, 21 মাসটা কিন্তু আমার দেখতে দেখতে শেষ হয়ে যাবে। সো আমার উপরে কিন্তু ঠিক এসএসসি ফিজিক্সের যে পড়াটা, সে 2 দিন আগে আমি যে প্রেশারটা নিয়েছি, এখন কিন্তু আমার সেম প্রেশারটা আমার উপরে বর্তাচ্ছে, বাট আমি প্রেশারটা ফিল করতেছি না বললেই আমি আসলে হেলামি করতে পারতেছি। যখন আমি ফিল করব তখন আমি এই হেলামিটা করবো না। সো আমি একটা কথা বলে দিই, তুমি এইচএসসি 3 মাস কাটাও, এইচএসসি পড়াশোনার উপরে, কলেজ শুরু হোক 3 মাস কাটাও, তোমার কাছে মনে হবে পুরো এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি 2 মাসে শেষ করতে পারবা। মানে এইচএসসি তে 2 মাসে তুমি যে পড়াটা পড়ো, এসএসসি 25 মাসে তোমার সেই পড়াটা হয়, মানে 25 মাসে সেই পরিমাণের সিলেবাসের পড়া হয়। সো আলটিমেটলি জিনিসটা এতটা ব্যাপক। সো তুমি চিন্তা করে দেখো, তোমার নিয়ম অনুসারে কিন্তু এসএসসি তে যেমন 2 দিন পরে পরীক্ষা থাকলে যে প্রেশারটা আজকে বিদ্যমান, সেই প্রেশারটা কিন্তু তোমার এখন বিদ্যমান, মানে কালকে থেকে বিদ্যমান হয়ে যাবে তোমার উপরে, জুলাইয়ের 1 তারিখ থেকে। আচ্ছা ভাইয়া, আর একটা কথা ছিল ভাইয়া, আমার এসএসসি পড়াশোনা 100% ওকে ছিল না, হয়তো 70-80% পারফেক্ট ছিল। তো এইচএসসি পড়া পারফেক্টলি যদি আমি করতে চাই, স্কিল হইতে চাই, তাহলে কি আমার ওই ক্ষতিটা পুষায় নিতে হবে? আর না যদি এইচএসসি বই খুলতে হবে না। এইচএসসির বইটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, এইচএসসির বইটা বলতে গেলে 0 থেকেই শুরু হয় কাইন্ড অফ।
এইচএসসির বইটার জন্য ক্লাস 6-7 এর নলেজ লাগে, মানে 8 এর নলেজের পরে কিন্তু এইচএসসির বই পড়া যায় কেউ যদি ডেডিকেশন নিয়ে পড়ে। ইনফ্যাক্ট আমাদের স্কুলগুলোতে কিন্তু আমরা অনেকেই কিন্তু 9-10 থাকতেই এইচএসসির বইগুলো, আগের মোটা বইগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম, পড়তাম। সো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে পড়ে। সো এইচএসসি শুরু করতে পারো, এইচএসসি থেকেই শুরু করতে পারো, তোমার এসএসসি বই খুলে আর শুরু করতে হবে না। যদি কখনো খুব ছোট ছোট জিনিস দরকার পড়ে তাহলে তুমি এসএসসি কয়েকটা জিনিস একটু জেনে নিতে পারো, খুব ছোট ছোট জিনিস, বাট ওইটার কারণে এমন হবে না যে এইচএসসি তুমি পড়তেই পারবা না, এরকম হবে না কখনো। বাট এইচএসসি ফার্স্ট ইয়ার ভালো করে না পড়লে এইচএসসি সেকেন্ড ইয়ার পড়তে পারবা না, এটা আমি গ্যারান্টি। এসএসসি না পড়েও এইচএসসি পড়া যায় সামহাউ, বাট এইচএসসি ফার্স্ট ইয়ার না পড়ে সেকেন্ড ইয়ার পড়া যায় না, একদম মানে সাগরে পড়ে যায়। মানে সে চাইলেও, ইচ্ছা থাকলেও সে দেখা যাবে যে তার আইদার ফার্স্ট পেপার পুরোটা শেষ করে সেকেন্ড পেপার পড়তে হচ্ছে, নাইলে দেখা যাবে তার পড়াশোনাই বাদ দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রবলেম হচ্ছে, দেখা যায় আমি এখন অনলাইনে মানে কয়েকটা বায়োলজি এবং এগুলোর অনলাইনে টিচারদের কাছে পড়াশোনা করছি। তো দেখা যায় যে কোনো কারণে আমি দেরিতে ভর্তি হলাম অথবা এরকম কিছু, মানে ক্লাসগুলো জমে গেছে অথবা বেশি পড়া জমে গেছে। দেখা যায় আমি জয়েন করছিলাম 1 সপ্তাহ পরে 7টা ক্লাস মিস করছি, কিন্তু ওই 7টা ক্লাসের চাপে আমি এগুলো না করতে করতে দেখা গেছে 15টা ক্লাস মিস করে ফেলছি। মানে ওই কয়েকটা জমে গেলে দেখা যায় মানে আর মানে ওইগুলো করতে করতে মানে খুব ওভারকাম করতে পারেন। এটাই হচ্ছে এইচএসসির বিপদ। এর জন্যই আমি আজকে থেকেই তোমাদের সাবধান করতে চাই, কালকে থেকে এই মিস্টেকটা করা যাবে না। আমি স্যারদের কথা বলতেছি, নিজের সাথে এই মিস্টেকটা করা যাবে না। যেন কলেজে যদি এই জিনিসটার সম্মুখীন হও, তুমি কলেজ তোমার চেয়ে অনেক এগিয়ে গিয়েছে, বাট তুমি কলেজের থেকে অনেক পেছনে। সো এইভাবে যদি তুমি আলটিমেটলি যাও যে কলেজের পড়াগুলো তোমার ধরো অ্যাকচুয়ালি অনেক জমে গেছে, তাহলে বিপদে পড়বে। এখন স্যারদের কাছে যে পড়াটা, এটা বিপদের কিছু না, এটা একটু ওভার টাইম করে তোমার খেটে নিতে হবে। যদি ভিডিও ম্যাটেরিয়ালস থাকে তাহলে ভিডিও ম্যাটেরিয়ালস গুলোর সাহায্যে তুমি অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো কভার করে নিতে পারো। ওকে, নেক্সট আহমেদ সরফরাজ তালহা, কিছু বলতে চাইলে বলতে আসসালামু পারো। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু আমাদের ইন্টারেক্টিভ পিডিএফটার ব্যাপারে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। বলো ভাই, আমাদের হার্ড কপিটা কি বের হবে ইদানিং, বা আচ্ছা, অন্যান্য এখানে বই একটা যেগুলো বের কথা আছে, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা নাই আপাতত হার্ড কপি বের করার। কেন পরিকল্পনা নেই সেটা বলি। প্রথমত এই জিনিসটা যেটা বের হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে নতুন একটা মোডের সাথে স্টুডেন্টদেরকে অভ্যাস করানো। আমরা তো সবাই হার্ড কপি পড়ে অভ্যস্ত, বাট সামনে যে দিনগুলো আসতেছে সেই দিনগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা মানে হার্ড কপি থেকে সফট কপির দিকে যাবা। ইনফ্যাক্ট আমি যদি বলি 2 বছর পরে তোমরা যে কোনো ভার্সিটিতে তো কেউ না কেউ পড়বা। ভার্সিটিগুলোতে কিন্তু তোমার বই আকারে আমরা পড়াশোনা করি না, বেশিরভাগ পড়াশোনাই হয় পিডিএফ, বেশিরভাগ পড়াশোনাই হয় স্লাইডে। সো আলটিমেটলি তোমার কিন্তু ডিভাইসে পড়াশোনার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। সো আমি এটার জন্য সাজেস্ট করতে পারি এই জিনিসটা যে একটা বড় স্ক্রিন বিশিষ্ট যে কোনো ট্যাব, এখন ওয়ালটন বা এই সকল কোম্পানিগুলোর মধ্যে 7-8 হাজার টাকার ট্যাব পাওয়া যায়। বড় একটা স্ক্রিন বিশিষ্ট একটা ডিভাইস যদি তুমি কালেক্ট করতে পারো, এটা তোমার জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। কারণ আলটিমেটলি এটা তোমার ভার্সিটি লাইফেও একই পদ্ধতিতে তুমি যাবা। সো হার্ড কপিটা অ্যাভয়েড করতে আমি সাজেস্ট করি। এক, দ্বিতীয়ত এখন আরো কেন সম্ভব না, এখন আমি করোনার মধ্যে প্রেসে যে এই জিনিসটা ছাপাবো, এই ছাপিয়ে সবার কাছে ডেলিভার করব, এটা কাইন্ড অফ ইম্পসিবল। আর অনেকেরই এটা ঝুঁকি থাকে, আমাদেরও যেমন ঝুঁকি তোমাদেরও ঝুঁকি থাকবে এই জিনিসটা কালেক্ট করা। করোনার পরে কি ইচ্ছে আছে? দ্বিতীয়ত আরেকটা কথা বলি, করোনার পরেও যদি ব্যাপারটা বলি, এটা 722 পেজ আমারটা, এটা আরো আপডেট হবে, এটা 6 মাস পর পর আরো আপডেট হবে। সো এই যে 722 পেজ, এই 722 পেজ যদি আমরা ছাপাই কালার প্রিন্ট সবগুলা, সো কালার প্রিন্ট ছাপাইলে তোমার চিন্তা করো পার কালার প্রিন্টে কিন্তু অনেকগুলো খরচ পড়বে। সো এটা আমাদেরও খরচ পড়বে, আবার তোমাদের থেকে বিক্রি করতে চাইলে এটাও কিন্তু তোমাদের অনেক বেশি দাম পড়ে যাবে। সো আমি এটা প্রেফার করি না তোমাদের থেকে খরচটা এত বেশি বাড়ুক, এটা একটা কারণ। এরপরে আমাদের এই পিডিএফটার মূল বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারেক্টিভিটি আর ডিজিটাল ফিচার্স। সো আলটিমেটলি আমরা যে টাচ করে যে জিনিসটা পাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আর থাকতেছে না। ধরো তুমি পেজে একটা জিনিস বুঝলো না, পেজে ক্লিক করলে তো আর তোমাকে ভিডিও দেখানো সম্ভব না। সো এর জন্য আসলে আমরা ভাবতেছি যে আমরা হার্ড কপি করব কি করব না। হার্ড কপি করলেও এটা এই রিসেন্ট ডেজে হবে না, এটা শিওর। আগামী 6 মাসের মধ্যেও হবে না, এটা অ্যাটলিস্ট সেকেন্ড এডিশন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর ভাইয়া, এটা কি ইংলিশ ভার্সনের জন্য বের হবে পিডিএফটা? আমাদের পিডিএফটাতে কিন্তু বেসিক্যালি এমন না যে তুমি যেটা পড়বা ওইটা পারফর্ম করবা, এটা হচ্ছে বেসিক। সো বেসিকটা হচ্ছে তোমার হচ্ছে কোনো ভিজিবল জিনিস না, মানে তোমার একটা ফাউন্ডেশন, তোমার নলেজের একটা ফাউন্ডেশন। যেমন তুমি এসএসসি ফিজিক্সও পড়ছো, এসএসসি ম্যাথও পড়ছো, সো একটা পোর্শন আছে তোমার প্র্যাকটিস, আরেকটা পোর্শন হচ্ছে বেসিক। সো বেসিকের জন্য কিন্তু ভাষা ম্যাটার করে না,
মানে তুমি একটা জিনিস বুঝতেছো, কোন ভাষায় বুঝতেছো ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে হচ্ছে তুমি জিনিসটা বুঝতেছো কিনা, এটা হচ্ছে বোঝানোর জিনিস। কারণ তুমি পিডিএফ এর লেখাগুলো সরাসরি পরীক্ষার হলে তো লিখবা না, পিডিএফ এর লেখাগুলো হচ্ছে তোমার মাথায় চিন্তাটা ক্রিয়েট করবে, তোমার ফাউন্ডেশনটা ক্রিয়েট করবে, যেন একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসলে তুমি ওটা পারফর্ম করতে পারো, থিঙ্ক করতে পারো। সো এটার মধ্যে ভাষাটা ম্যাটার করবে না। আর যেহেতু আমরা সবাই বাংলাদেশের, বলতে গেলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, সো আমি তোমার বাসায় যদি তুমি একটা টিচারও রাখো, প্রাইভেট টিচার, সে কিন্তু তুমি ইংলিশ ভার্সনে, বাট তোমাকে কিন্তু ইংলিশে পড়াবে না, তোমাকে বাংলাই পড়াবে। সো এটা জাস্ট একটা প্রাইভেট টিউটরের পরিপূরক হিসেবে কাজ করবে। ওকে, লাস্টে একজন আছে, লুবানা সিদ্দিক। আচ্ছা, তাহলে যাদের কোশ্চেন আছে তাদের সুযোগ দাও, আমরা 10:30টার মধ্যে জিনিসটা শেষ করব। এরপরে ওকে, লুবানা সিদ্দিক দেখা যাচ্ছে প্রথম একজন আছে। হ্যাঁ, আনমিউট করলাম। 10:30 আমাদের হচ্ছে লাস্ট টাইম। ওকে, 10:30টার মধ্যে যত কোশ্চেন করা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি এবার এসএসসি তে জিপিএ 5 পাইনি, 4.89 এসেছে। এখন আমার কোশ্চেন হলো, এই রেজাল্ট দিয়ে কি অ্যাডমিশনে মানে কতটা এফেক্ট ফেলবে এই রেজাল্টটা? এই রেজাল্টটা বুয়েটে অ্যাডমিশন বা বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ইঞ্জিনিয়ারিং কোনোটাতেই ইফেক্ট ফেলবে না, প্রথম কথা। আর মেডিকেলের ক্ষেত্রে এই রেজাল্টের কারণে দিতে হবে হচ্ছে ইয়া দিয়ে, 8 দিয়ে, 4.89 কে 8 দিয়ে গুণ দিবা। এইচএসএ যদি এ প্লাস জিপিএ 5 পাও তাহলে ওইটাকে 12 দিয়ে গুণ দিবা, তাহলে যোগফল যত আসবে তত হচ্ছে আলটিমেটলি তুমি 100তে পাইতেছো। মানে তোমার বড় জোর কাটা যাবে হচ্ছে 1.5 মার্কস বা 2 মার্কস এরকম, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 1.5 থেকে 2 বা 1 এরকম একটা মার্কস কাটা যাবে। এটা গুণ দিয়ে দেখতে পারো তুমি। 4.89 ইন্টু 8 প্লাস জিপিএ, এইচএসসি জিপিএ ইন্টু 12, মানে এসএসসি জিপিএ কে 8 দিয়ে গুণ দেয় আর এইচএসসি জিপিএ কে 12 দিয়ে গুণ দেয়, এটা আগে ছিল। তো যতটুকু 100 মশে তত জি নাম্বার ভাইয়া, কাটা এটা কি যাবে। কভার করা সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সম্ভব। এটা অবভিয়াসলি সম্ভব, এটা কোনো বিষয়ই না, যদি এইচএসসি তে ভালো প্রিপারেশন থাকে আর কি। তো এইচএসসি টা ভালো করে ভাইয়া করতে আরেকটা হবে। কোশ্চেন ছিল। বলো। জি ভাইয়া, সিজিপিএ 4 নিয়ে যদি কিছু বলতেন, এটা মানে সিজিপিএ 4 পেতে হলে আমাদের কত মার্কস পেতে হবে, 90 আপ পেতে হবে কিনা? এখন এটা বেসিক্যালি সিজিপিএ বাংলাদেশে যেটা বলছে সিজিপিএ করবে, সিজিপিএ তো ভার্সিটিতে আছে। এখন আমি জানি না এইচএসসি সিজিপিএ এর মার্কিংটা ভার্সিটির মতন কিনা। সো ভার্সিটির মতন যদি হয়, ভার্সিটিতে কিন্তু সিজিপিএ এর মার্কিংটা হচ্ছে 80-র উপরে পাওয়া, মানে যেটা জিপিএ 5 বেসিক্যালি ওইটাই সিজিপিএ 4 আর কি, মানে 5টাই 4। আর তখন মার্কিংটা হচ্ছে 5-এর ভিত্তিতে ভাগ করা হয়। মানে এখন যেমন কি 70 থেকে 80 পাওয়া মানে হচ্ছে এ, তাই না? তো জি। আবার 60 থেকে ইয়া পাওয়া, 70 পাওয়া হচ্ছে এ মাইনাস, এরকম না? তখন হচ্ছে ভাগটা এমন হবে 75 থেকে 80, 70 থেকে 75, মানে 5 অন্তর অন্তর গ্রেডটা চেঞ্জ হবে, বুঝছো? মানে এখন যেমন যে 74 পাচ্ছে, যে 79 পাচ্ছে, দুইজন একই জিপিএ পাচ্ছে, তখন এটা হবে না। তখন যে 80 পাচ্ছে সে জিপিএ 4, যে 75 থেকে 79 পাইতেছে সে হচ্ছে 3.7, যে 70 থেকে 74 পাচ্ছে সে হচ্ছে 3.5, বুঝছো? তো এভাবে আর কি জিনিসটা। এটাতে তো আমাদের নিয়ম, কারণ আমি জানি না এটাতে ঠিক এভাবেই করবে কিনা। এটা একদম ফাইনাল একটা ডিসিশন গভর্নমেন্ট থেকে দিলে এটা জানতে পারবো। হ্যালো ভাইয়া, আমাদের বলো। এইচএসসি তে কি কোনো কলেজ ফ্যাক্ট করে? যেমন প্রাইভেট কোনো কলেজে হচ্ছে রেগুলার ক্লাস করতে হয়, আবার গভর্নমেন্টে হচ্ছে ক্লাস না করলেও চলে, তাহলে কি এটা হ্যাঁ, এটা একটা ভালো বিষয় তুলে ধরছো, এটা একটা খুবই ভালো বিষয় তুলে ধরছো। এটা আসলে এইচএসসি পরীক্ষার্থীদের জানা উচিত, এটা অনেকেই কলেজ নির্বাচনের সময় যায় না। কলেজ মূলত আমি জানি না ঢাকার বাইরে কি অবস্থা, ঢাকায় কলেজ মূলত 3 রকমের। সেটা হচ্ছে কি রকম, এটা তোমাদের ক্ষেত্রে একই হবে, ঘটনাগুলো ভিন্ন হবে না। একটা হচ্ছে আর্মি বা নেভি, এদের আন্ডারে, যেমন বিএন কলেজ আছে, রাজুক কলেজ আছে, এগুলো আর্মি, বিএফ শাইন আছে এয়ারফোর্সের আন্ডারে। সো এই টাইপের কলেজ আছে। আবার বিডিআর এর আন্ডারে আছে হচ্ছে তোমার নূর মোহাম্মদ, এগুলো এক টাইপের কলেজ। আরেকটা টাইপের কলেজ হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, ঢাকা কলেজ, চিটাগাং কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, এগুলো গভর্নমেন্ট তোমাদের ক্ষেত্রেও আছে, গভর্নমেন্ট কলেজ। আরেকটা টাইপের কলেজ আছে মিশনারি কলেজ, যেমন নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, এগুলো। সো যেগুলো আর্মি বা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, সেগুলোতে হচ্ছে
রুলস খুব হার্ড। রুলস হার্ড মানে কি, তোমার পড়াশোনার ক্ষেত্রে এই রুলস গুলো খুব বেশি ভূমিকা রাখে না। আমি পার্সোনালি রাজুকে পড়ছি, বাট আমার কয়েকটা জিনিস পছন্দ না, যে চুল ছোট রাখতে হবে, নখ ছোট রাখতে হবে, শু পলিশ থাকতে হবে, না হলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। সো এই ফর্মালিটি গুলোর জন্য সে জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। সো এটা আলটিমেটলি মানে এইচএসসি লেভেলের স্টুডেন্টের জন্য তার তো আর আর্মি ট্রেনিংটা নেসেসারি না, সে পরে আর্মি হইতে চাইলে আর্মি ট্রেনিংটা নিবে। সো এইটা কলেজ, যেটার কারণে অনেক ক্ষেত্রেই পড়াশোনা থেকে বঞ্চিত হইতে হয়, অনেক ক্ষেত্রেই পড়াশোনায় গুরুত্বটা কমে যায়, এটা একটা সমস্যা। মিশনারি কলেজগুলো পড়াশোনা খুবই ভালো করায়, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, এরা একদম ডেডিকেটেডলি খুব সুন্দর করে পড়ায়। বাট এখানেও একটা ইস্যু অনেকের ক্ষেত্রে হয়, নটরডেমে যারা আছে তাদের ক্ষেত্রে, আমার ফ্রেন্ডরা যারা আশিক ওরা সবাই নটরডেমে, তো ওদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় ওদের ক্ষেত্রে হচ্ছে ল্যাবের ওয়ার্ক প্রচুর, মানে ল্যাবের কাজটা একদম পাই টু পাই হিসাব করে মিলাই যেতে হয়, না হলে হচ্ছে তোমাকে পরের ক্লাস করতে দেয় না বা রিপিট দিয়ে দেওয়া হয়। সো দেখা যাচ্ছে যে ল্যাবের কাজ অনেক সময় নষ্ট করে, অনেক ক্ষেত্রেই তোমার কাছে মনে হবে এটা একটু বাড়াবাড়ি, বেশি একুরেট করতে চাচ্ছে, যেটা আলটিমেটলি তোমার এইচএসসির পরে অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে না। বাট এটাও কিন্তু এক ধরনের শিক্ষা, এটাও এক ধরনের নলেজ, বাট এটার ক্ষেত্রে অনেকের সময় নষ্ট হয়, এটা একটা। আর সরকারি কলেজের মধ্যে ঢাকা কলেজ আবার বর্তমানে স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। ঢাকা কলেজ এখন সরকারি কলেজ হইলেও ঢাকা কলেজকে তোমার প্রচুর প্রেশার দেওয়া হয়, বাট নর্মাল সরকারি যে কলেজগুলো রয়েছে, মানে অন্যান্য সরকারি কলেজ যেগুলো রয়েছে, ওইগুলোতে প্রেশার কম, ওইগুলোতে ক্লাস না করি অনেকে বাসায় পড়ে ফেলতে পারে, বন্ধ দেওয়ার সুযোগ থাকে। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি সাজেস্ট করি এই কলেজগুলো। কেন? কারণ এটা স্টুডেন্ট টাইপের উপর ডিপেন্ড করে। এখন স্টুডেন্ট যদি এমন হয় যে সে নিজে থেকেই পড়তে পছন্দ করে, তাকে বরং কলেজে যাওয়া আসা সময় নষ্ট হচ্ছে এরকম মনে করে, যাতায়াতটাকে সে বার্ডেন ফিল করে, টায়ার্ড হয়ে যায় আসার পরে, আর অন্য কিছু করতে পারে না ল্যাপটপ করার পরে, তাদের ক্ষেত্রে হচ্ছে সরকারি কলেজ বেস্ট। আর যাদের এমন যে আমাকে চাপ না দিলে আমি পড়ি না, বেশিরভাগই কিন্তু এমন, যাদেরকে চাপ না দিলে সে পড়ে না, মানে তাদেরকে যদি একদম চাপ দেয় যে তুমি এটা না করতে পারলে তোমার এত টাকা জরিমানা, তুমি এটা না করতে পারলে তোমার পরীক্ষা দিতে দিব না, তো এরকম টাস্ক ছাড়া যারা কাজ করতে পারে না তাদের জন্য আবার রাজুক এগুলো ভালো। আর মিশনারি কলেজ যেগুলো আছে, মিশনারি কলেজগুলো তুমি আইদের এইগুলো থেকে আউটপুট নিয়ে অনেক ভালো ভালো পজিশনে চলে যেতে পারো, অথবা তুমি যদি নিজের মতন হেলামি করে কাটাও, তোমাকে নজরদারি করার এরকম কেউ থাকবে না, তো তুমি নষ্ট হয়ে যেতে পারো। সরকারি কলেজ আর মিশনারি কলেজে তোমার নষ্ট হওয়ার সুযোগ থাকে, বাট রাজুক কলেজ বা এগুলোতে নষ্ট হওয়ার সুযোগ কমে যায়। বাট আমি বলবো যে মানে টাইপের উপর, যেমন আমার টাইপটা অনুসারে আমার মনে হতো যে আমি নিজেই বাসায় ভালো করে পড়তে পারি, আমার বরং যাওয়া আসা টায়ার্ড লাগতো, যে নিজেই বাসায় অনেক সুন্দর করে গুছাই ফেলতে পারি সব পড়া, তাই আমার কাছে মনে হতো আমার জন্য বেস্ট ছিল সরকারি কলেজ, যেটা আমি রাজুকে পড়ার সময় আফসোস করতাম, আমি সরকারি কলেজে ভর্তি হলে ভালো হতো, এটা ফিল করতাম। এখন তোমার টাইপ অনুসারে তুমি একটা বাছাই করবা। আচ্ছা ভাইয়া, হায়ার ম্যাথে আমার সম্ভাবনার অধ্যায় ছাড়া আর কোনো অধ্যায়ের প্রতি আর কোনো জ্ঞান নাই, এই ক্ষেত্রে কি এইচএসসি তে আমার নতুন করে আবার হায়ার ম্যাথ শিখতে হবে এসএসসি নাকি নতুন করে না না আমি না 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 সরাসরি SSC র বইগুলো শুরু বেসিক করতে জিরো পারবো? থেকেই শুরু হয়, মানে খুব বেশি আগের নলেজ লাগে না, খুব বেশি লাগে না, মানে যেগুলো লাগে এগুলো সবই জেনে আসো। মানে কেউ এসএসসি পরীক্ষা দিছে, মোটামুটি ভালো করে দিছে, জিপিএ 4.5 এর উপরে পাইছে, তার ক্ষেত্রে নতুন করে এইচএসসি তে এসে আবার এসএসসি বই খুলতে হয় না। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া বলছি, দেখেন বাংলাদেশের যে সমস্ত পড়াশোনার ব্যবস্থা, এক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট যে সিস্টেমটা সেটা কিন্তু দুই রকম থাকে। একরকম হচ্ছে মনে করেন কোর্স কমপ্লিটেড, যেটা 6 মাস কি 8 মাস এর মধ্যে এইচএসসি পুরো বইটা তারা শেষ করে। একটা হচ্ছে গতানুগতিক ধারা, যেখানে মনে করেন 2 বছর ধরে একটা টিচার কন্টিনিউ রাখে একটা স্টুডেন্টকে হ্যাঁ টেস্ট বুঝতে পারছি। তো এখানে ভাইয়া কোনটা বেশি বেটার পারফরমেন্স চাই আমরা একটা স্টুডেন্ট হিসেবে, আমার বুঝতে সুবিধা হবে? এখন এখানে ধরো ব্যাপারটা যেটা, এটা স্টুডেন্ট টাইপের উপর এটা আসলে, কারণ কোচিং এর ক্ষেত্রে ধরো আমিও কোচিং এর ক্লাস নিতাম, আমি আবার প্রাইভেট ব্যাচেও ক্লাস নিতাম, আমি আবার টিউশনিও করাইতাম আগে একদম শুরুর দিকে। তো স্টুডেন্ট টাইপের উপর, এখন একটা স্টুডেন্ট যাকে যে 80 জনের সাথে একসাথে বসে স্যাররা পড়াইলে সে বুঝে না, এরকম অনেক স্টুডেন্ট আছে যে একসাথে পড়াইলে বুঝে না। বুঝে না মিন্স কি, যে আইদার সে মনোযোগ দেয় না, অথবা সে সামহাও সে এটা বুঝে না, তাকে ধরে ধরে পড়াইতে হয়, মানে তার ইয়াটা একটু কম, গ্রহণ করার ক্যাপাসিটি একটু কম, ধরে ধরে পড়াইতে হয়, নাহলে সে কভার করতে পারে না। তাদের জন্য কোচিংটা যেমন ওয়েস্ট, মানে কোচিং এ যাওয়া আসা, তার যাওয়া আসাই হচ্ছে সময় নষ্ট হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আবার কোচিং এর ক্ষেত্রে সুবিধা কি? সুবিধা হচ্ছে এটাতে খরচ কম, কারণ 50 জন একসাথে পড়তেছো, তোমার তো আর প্রাইভেট টিচারের মতন টাকা দিতে হবে না, খরচটা কম বেঁচে যাচ্ছে। আবার প্রাইভেট টিচারের সুবিধা অসুবিধা যদি বলতে চাই, প্রাইভেট টিচারে তোমার ধরো তোমাকে কার যেন ইকো হচ্ছে আর কি।
স্যার দেখতেছি একটু দাঁড়ান। সবাইকে একটু আনমিউট করে দাও, সাইন জি ভাইয়া। মিউট করে দাও সবাইকে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা আছে যে সরকারি এই প্রাইভেটের ব্যাপারটা, যে প্রাইভেট আবার কয়েক ক্ষেত্রে ভালো। তো এখন এখানে ভালো খারাপ সরাসরি বলা যায় না, ওইটা ভালো এটা খারাপ, এটা চার্জার সিচুয়েশনের উপর, ইকোনমিক্যাল সিচুয়েশনের উপর বললে বলবো কোচিং ভালো, আবার বুঝার ক্যাপাসিটির উপর বললে বলবো প্রাইভেট টিউটর ভালো। আর এখন এই দুইটার একটা মিডিয়ামও আমি বলবো ভালো না। এখন করোনার মধ্যে তোমার বাইরে যে কোচিং করাটা, নিজেও করোনা আক্রান্ত হবা, ফ্যামিলিকেও করোনা আক্রান্ত করবা, বা প্রাইভেট টিচার বাসায় আসতেছে তাকেও করোনা আক্রান্ত করবা, এই জিনিসটা আমি সাপোর্ট করি না। আমি নিজেও পড়াইতাম, বাট এই জিনিসগুলো আমি বন্ধ করে দিছি এর জন্য যে অ্যাকচুয়ালি মানে এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমার মতে সেফ থেকে যেই পড়াটা পড়া যায় সেটাই উত্তম। আর এর জন্য হচ্ছে অনলাইন মিডিয়ামগুলোই প্রেফার করা উচিত এখন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি পুরা থেকে বলছিলাম। হ্যাঁ, বলো। আমি বলছি যে আমার ম্যাথে একটু সমস্যা আছে, মানে মেইন কথা হচ্ছে 9-10 ম্যাথ যা করেছি কিন্তু এক্সাম হলে গেলে আমি খুব বেশি টেনশনে পড়ে যাই। এর জন্য মানে খুবই টেনশনে পড়ে যাই যে আমি পরীক্ষা ঠিক মতো ভালো করতে পারি না, কিন্তু যখন বাসায় আমি করি তখন আমি ভালোভাবে করতে পারি। এটা হচ্ছে মূলত প্র্যাকটিসের অভাব। ধরো এটা তুমি যদি হচ্ছে মানে একটা জিনিস পারো আর একটা জিনিস পরীক্ষায় পারো, দুইটার মধ্যে তফাৎ আছে। এটা অনেকের ক্ষেত্রে এটা খুব কমন প্রবলেম যে আমি একটা জিনিস পারি কিন্তু পরীক্ষা হলে এটা পারফর্ম করতে পারি না। এটা খুবই কমন প্রবলেম, আর এটার একমাত্র সলিউশন হচ্ছে প্র্যাকটিস। আর প্র্যাকটিসটা এমন না যে তুমি তো বাসায় কালকে পরীক্ষা, তুমি আজকে ম্যাথ করছো কয়টা, তুমি ম্যাথ ধরো করছো হচ্ছে 50টা, এরকম প্র্যাকটিস না। এটা আগের দিন রাতের প্র্যাকটিস না, এটা হচ্ছে একটা মানে অভ্যস্ত হয়ে যাও ম্যাথের সাথে। সেটা হচ্ছে তুমি ম্যাথের ধরো পরীক্ষা বাসায় নিজে মানে তোমার মেইন পরীক্ষার আগে, এইচএসসি মেইন পরীক্ষার আগে তুমি মডেল টেস্ট দিছো 40টা 50টা ম্যাথের মডেল টেস্ট দিছো, তাহলে তুমি প্রথম মডেল টেস্টটা দেওয়ার সময় তুমি দেখবা তোমার 2.5 ঘন্টায় শেষ হচ্ছে না, 2 ঘন্টায় শেষ হচ্ছে না, বাট লাস্টের মডেল টেস্টটা তুমি 1.5 ঘন্টায় শেষ করতে পারবা। সো এটা হচ্ছে ডে বাই ডে প্র্যাকটিসের ফলেই তুমি আলটিমেটলি ম্যাথের স্কিলটা অর্জন করতে পারো। ম্যাথ ফুললি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তাহলে আমি এখন ম্যাথে ভালো করার জন্য কি করতে পারি ভাইয়া? এখন তোমার ওই যে কোশ্চেন গুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথ আমি একটু সাজেস্ট করবো, এখন যেহেতু তোমরা শিখতেছো, এখন প্র্যাকটিসের সময়টা কিন্তু শেখার পরে, আগে হচ্ছে শেখার সময়টা, এখন তোমাদের সময়টা হচ্ছে শেখার এইচএসসি ম্যাথ। তো এইচএসসি ম্যাথের ক্ষেত্রে তুমি আগে বেসিকটা পড়বা, মানে যেই ভিডিওগুলোতে দেখাচ্ছে বেসিক গুলো, সেই বেসিকটা পড়বা। তারপরে তুমি ওই বইটা হাতে নিবা, বইয়ের শুরুতেও বেসিক লেখা থাকে অনেক কিছু, সেগুলো পড়বা। তারপরে তুমি কি করবা, বইয়ের ম্যাথ এক্সাম্পল গুলো দেখবা, এক্সাম্পল গুলো ইয়া করবা। আর যেগুলো অনুশীলনী আছে, অনুশীলনী ম্যাথ গুলো শুরুতেই করা শুরু করে দিও না, শুরুতেই একটু চিন্তা করবা, আবার চিন্তা করে দেখবা যে অনেক কিছু নিয়ে ধরছো, তারপরে সলভ গুলো দেখবা, সলভ গুলো গাইড বই বা এগুলো পাইতে পারো, সেগুলো সলভ দেখবা। তারপরে তুমি এই প্রসেস গুলো করার পরে মানে যখন তোমার নলেজটা হয়ে গেছে, তারপরে তুমি নিজে নিজে খাতা নিয়ে বসে না দেখে করার চেষ্টা করো। এইটা গেল তোমার শেখার পার্ট। তারপরে প্র্যাকটিস পার্টটা কখন? প্র্যাকটিস পার্টটা হচ্ছে তুমি যখন টেস্ট পেপার করবা। টেস্ট পেপারের ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি কি মানে টেস্ট পেপার যখন তোমার কেনা হবে, তো টেস্ট পেপারের ক্ষেত্রে তুমি এই রিলেটেড ধর ম্যাট্রিক্স নির্ণয় পড়ছো, প্রথম চ্যাপ্টারটা ম্যাট্রিক্স নির্ণয় যত প্রশ্ন আসছে সেগুলো সলভ করা শুরু করে দাও। এরকম করে একটা খাতায় তুমি ম্যাট্রিক্স নির্ণয় সলভ করে শেষ করবা। তখনই তুমি দাবি করতে পারো না তোমার ম্যাট্রিক্স নির্ণয়কে আর কোনো প্রবলেম হবে না। আর ম্যাথ হচ্ছে চর্চার বিষয়, এমন না যে তুমি আজকে করে খাতা ভর্তি করে রাইখে দিলা, আবার 2 মাস পরে পড়তেছো, সব ভুলে যাবা। তো তোমার কয়েকদিন পর পর আবার খাতাটা একটু ঘুরাই ঘুরাই দেখতে হবে কি পড়ছিলাম, মানে একটা রুটিন বানায় রাখতে হবে নিজের, 20 দিন পর পর আমি এই ম্যাথটা আবার দেখবো, বুঝছো? ম্যাথটা একটু অর্জন করাটা কঠিন, বাট পরীক্ষা দেওয়াটা সোজা। মানে পরীক্ষায় যদি পারা যায় তাহলে হচ্ছে চাকা মার্কস, তো মানে নাম্বার তোলাটা সোজা। বলো। হ্যালো তানজিম ভাইয়া, হ্যাঁ বলো। কলেজ কি প্র্যাকটিক্যালের উপর কোনো প্রভাব ফেলবে? কলেজ প্র্যাকটিক্যালের উপর প্রভাব ফেলবে কিনা এটা তোমার কলেজ ফেলবে না, এটা ফেলবে হচ্ছে তোমার সেন্টার পড়তেছে কোন কলেজের উপর সেটার উপর, এটার উপরে প্রভাব ফেলে। যেমন আমাদের ব্যাচের বেলায় দেখা গেছে একটা নতুন কলেজে সিট পড়ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বঙ্গমাতা একটা কলেজ আছে উত্তরার দিকে, ওইটা জাস্ট নতুন, ওইটা হচ্ছে সরকারি কলেজ, একদম নতুন প্রতিষ্ঠিত। আমরা যে বছর পরীক্ষা দিই, আমরা দিই 2015 সালের এপ্রিলে
পরীক্ষা, আর ওইটা প্রতিষ্ঠা হয়েছে 2014 সালের সেপ্টেম্বরে না অক্টোবরে যেন, মানে এরকম একটা নতুন কলেজ। সো যেটার মধ্যে সব টিচারই বিসিএস ক্যাডার, মানে ঢাকা কলেজ, চিটাগাং কলেজ, অন্যান্য জায়গায় যেরকম বিসিএস ক্যাডার টিচাররা থাকে সরকারি কলেজগুলোতে, এরকম সিনিয়র টিচাররা। সো আলটিমেটলি এই কলেজটাতে সিট পড়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই কলেজের টিচাররা যেহেতু খুবই সিনিয়র, আর সরকারি যারা চাকরি করে নর্মালি তাদের চাকরি এমন না তুমি কমপ্লেন দিলেই চাকরি চলে যাবে, তাদের চাকরির অনেক কন্ট্রাক্ট থাকে। সো তাদের চাকরি যাওয়াটা এত সোজা না। বাট তুমি যদি একটা প্রাইভেট কলেজের টিচার যদি একটা যে কোনো অকারেন্স করে বা যে কোনো তোমার ধরো জালিয়াতি করলো বা যে কোনো কিছু করলো, তার কিন্তু মানে চাকরি চলে যাওয়াটা মুহূর্তের ব্যাপার, কয়েক ঘন্টার ব্যাপার। সো আলটিমেটলি সরকারি কলেজের টিচাররা মানে তুমি পারছো বা না পারছো, তোমার কত নাম্বার দিবে না দিবে সেটার উপর জবাবদিহিতা থাকে না। সো আমাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমার সামনের 7টা ছেলের ফিজিক্স A+ মিস, আমার পেছনের 3টা ছেলের ফিজিক্স A+ মিস, মাঝখানে আমি ফিজিক্স A+ পাইছি। কারণ কি? কারণ ওরা চ্যালেঞ্জ করছে, আমার ঠিক সামনে যে ছেলেটা সে চ্যালেঞ্জ করছে, বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জ সে নর্মাল ওয়েতে করে নাই, জাস্ট মোবাইলে SMS পাঠায় দেওয়া, সেটা না, সে বরং বোর্ডের মানুষ কাজে লাগায়, বোর্ডে গেছে, যে তার খাতাগুলো দেখছে, তার মার্কস গুলো কোথায় কতটুকু পাইছিল সেটা দেখছে। আমাদের সময় বোর্ডের মার্কস দিত না, সো সে মার্কস গুলো দেখছে, সে দেখছে তার সাবজেক্টিভ অবজেক্টিভে ভালো মার্কস আছে, বাট তার যে সিকিউ প্র্যাকটিক্যালে 16, 17 এরকম করে মার্কস। তার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সরি তার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই 3টা সাবজেক্ট হচ্ছে A+ মিস, ম্যাথে পাইছে এই 3টা সাবজেক্ট A+ মিস, আর 3টা সাবজেক্ট একই কাহিনী, প্র্যাকটিক্যালে কম। আর আমি যেটা দেখলাম ওর সাথে আমার তফাৎটা যেটা, ও ও বেশিরভাগই হচ্ছে আমার থেকে নিয়ে লিখছিল। যাই হোক, তো এখন ওর প্র্যাকটিক্যাল পারফরমেন্স ভালো ছিল না, ভাইবাটা ও মোটামুটি আমারটা দেখতে পারছে, পরীক্ষার সেন্টার সহজ ছিল, ও মোটামুটি আমারটা দেখতে পারছে, বাকি সব সেমই ছিল, বাট ওর প্র্যাকটিক্যালে ভাইবাতেও পারেনি, আমি ভাইবাতে পারছি। এইটাই আমার আর ওর মধ্যে তফাৎ। সো এই তফাতের কারণে দেখা গেছে যে আমার A+ আসছে, ওর আসেনি। সো এটা ম্যাটার করে, সেন্টারের উপর ম্যাটার করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই আমার একটা প্রবলেম ছিল যে বায়োলজি বইটা ধরতেই এফ্রেড ফিল করি, মানে এটা পড়তেই আমার ভয় ভয় করে যে মুখস্থ কিভাবে করব বা মুখস্থ করতেও পারি না, এসব বিষয়ে সমস্যা করে। তুমি আমি তো বললামই যে ধরো বই শুরুতে ধরলে এই জিনিসটা হয়, আর বই যেহেতু তোমাদের কাছে এখন নতুন জিনিসটা, তো এই জিনিসটা আরো বেশি অস্বস্তি ফিল করবা। মানে প্রথম দিন ধরতে ভালো লাগে, নতুন বই ঘাটাঘাটি করতে ভালো লাগে, পরে যখন পড়তে যাও তখন একটু খারাপ লাগে। সাধারণত নতুন বই যেহেতু অনেক বেশি ডাটা, আর বায়োলজিতে অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, এক পেজে অনেক ডাটা, যে ডাটাগুলো অ্যাকচুয়ালি সবগুলো মুখস্থ করবা কি করবা না, এটা একটা মানে কোনটাতে প্রায়োরিটি দিব কোনটাতে প্রায়োরিটি দিব না এটাই আমরা জানি না, এটা হচ্ছে আমাদের প্রবলেম। সো এটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে তুমি ইউটিউব ভিডিও দিয়ে স্টার্ট করো। ইউটিউব ভিডিও দিয়ে স্টার্ট করলে যেটা হবে, ইউটিউব ভিডিওতে ওইগুলোই পড়ানো হয় যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন, যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় সরাসরি লাগবে। সো সেগুলোই অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিওতে কভার করা। ইউটিউব ভিডিওতে আরো বই রিডিং পড়ানো হয় না। সো আলটিমেটলি তুমি ইউটিউব ভিডিওটা আগে দেখলে তুমি অ্যাটলিস্ট এটা আইডিয়া করে ফেলতে পারবা তোমার কোন পোর্শনটা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কোন পোর্শনটা রিডিং পড়লে হবে, আস্তে আস্তে পরবর্তীতে মুখস্থ করবো, এখনই মুখস্থ করতে হবে না এক বসাতে। তাহলে তুমি দেখবা যে তোমার অ্যাকচুয়ালি বায়োলজি পড়াটা ইজিয়ার হয়ে যাবে। সো এভাবেই অ্যাকচুয়ালি সকল মুখস্থ পড়াই আমি সাজেস্ট করি যে আগে ফাইন্ড আউট করতে হবে কোনটা আমি মুখস্থ করব, কোনটা আমি রিডিং পড়বো। সো তাহলেই জিনিসটা হবে, কারণ তোমার বইয়ের প্রত্যেকটা লাইন মুখস্থ করে তোমার পড়াশোনার প্রতি অনীহা চলে আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই আমি মোহাম্মদ তাহিদ হোসেন দীপ্ল, আমি ঝিনাইদহ থেকে বলছিলাম। ভাইয়া বলছি যে মানে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো যে থিওরি বা সাধারণত যে সংজ্ঞাগুলো, এগুলো তো মানে বইতে একটা সংজ্ঞা টাইপের থাকে যে এটাই পড়তে হবে, মানে এমন কি কোনো কথা আছে যে এটাই পড়তে হবে? মানে আমি যদি সেটা নিজের মতো করে লিখি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, নির্দিষ্ট বই ছিল, ওই সুনির্দিষ্ট বইয়ের আলোকে হয়তো স্যাররা এরকম ভাবে মার্কিং করতো অনেক ক্ষেত্রে যে বইয়ে যেটা আছে সেটাই কারেক্ট, বইয়ের বাইরে কিছু লিখতে গেলে সেটা রিস্ক হয়ে যায়। বাট এইচএসসি তে সেটা না, এর জন্যই এইচএসসি তে বই সংখ্যা অনেক। ফিজিক্সের বই পাবা 11 জন রাইটারের আলাদা আলাদা বই আছে। সো আলটিমেটলি এই যে বইগুলো পাইতেছো এটার কারণ হচ্ছে এটাই যে তোমার এখানে ক্রিয়েটিভিটির সুযোগ আছে, তুমি একটা জিনিস বুঝছো আর তুমি একদম টু দ্য পয়েন্ট যেগুলো না লিখলে না সেগুলো তোমার লেখা আছে, ভাষা তুমি তোমার নিজের মতন বানায় লিখছো, সেটাতে তুমি ফুল মার্কস পাবা। এটাই হচ্ছে এসএসসি আর এইচএসসি এর মধ্যে তফাৎ। এইচএসসি তে তোমার ফর্মাল জন্য বেশি মার্কস কাটবে না, যে একদম এই লেখাটা এরকম হলো না কেন এটার জন্য কাটবে না, তোমার প্রসেসটা ঠিক আছে কিনা দেয়। অনেক ক্ষেত্রে দেয় না, সাধারণত দেয় যদি তোমার ক্যালকুলেশন ভুল বাট তোমার প্রসেস রাইট, সেটা ক্ষেত্রে দেয়।
অ্যাডমিশন টেস্টে কিন্তু মার্কস পাবা। অ্যাডমিশন টেস্টে ধরো তুমি বুয়েট অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসলো, তুমি ওই প্রশ্নটার প্রসেস ঠিক আছে, স্টেপগুলো ঠিক আছে, বাট তোমার কোনো একটা জায়গায় হিসাবে ভুল গেল, তাহলে তোমাকে দেখা যাবে 10-এ 3 দিয়ে দিবে, এরকম একটা ছোট মার্কস হইলো পাবা। তো এটাই আসলে ব্যাপার, এইচএসসি তে তোমার ক্রিয়েটিভ অ্যান্সার করা যাবে। নেক্সট একজন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া আমার ফিজিক্সের বেসিকটা একটু দুর্বল ছিল, এখন ইন্টারে কিভাবে শুরু করতে পারি? ইন্টারে আমার ভিডিওগুলো দেখা শুরু করে দাও। আমি আমার জি ভিডিওগুলোতে স্যার, একদম জি ভাইয়া এইচএসসি শুরু অলরেডি থেকে করছি। তো করে দিলে তোমার পিডিএফ সমস্যা হবে ডাউনলোড, না, মানে বলো। জি ভাই পিডিএফ অলরেডি ডাউনলোড করছি। এখন পিডিএফ ওইখান আমি থেকে মনে কিছু করি যে কিছু ভিডিওগুলো শুরু করে দাও, ভিডিওগুলো শুরু করে পিডিএফটা হচ্ছে তোমার গাইড, হেল্পিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। সো পিডিএফটা হচ্ছে তোমার তোমার পড়াটাকে একটু সময় বা ভিডিওগুলো শুরু করে দিতে পারো। ভিডিওগুলো শুরু করার পরে তখন তুমি বুঝবা যে পিডিএফটা অ্যাকচুয়ালি কখন লাগতেছে কখন লাগতেছে না। পিডিএফটা লাগতেছে মেইনলি রিভাইজের সময়। তুমি যদি পরশুদিন পরীক্ষা দিতে চাও, পুরা ফিজিক্স ফার্স্ট পেপার বইটা 650 পেজ, এটা দেখে তোমার বুঝতেই অসুবিধা হবে যে তুমি 2 দিন পরে পরীক্ষায় পুরো বইটা কেমনে রিভাইজ দিবা। সো তখন যেন তোমার একটা সাহস হিসেবে থাকে পিডিএফটা, যে পিডিএফটা তুমি প্রথমে দেখে ফেললে, তারপরে তুমি পরীক্ষার গ ঘ ক্লিয়ার, তারপরে তুমি বই নিয়ে বসলা, এক্সট্রা জিনিসগুলো জেনে ফেললা। সো তুমি 2 দিনে একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো, বুঝছো? জি ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া আমি পড়ার সময় লিখে লিখে পড়লে পড়াটা ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে অনেক টাইম ওয়েস্ট হয়। এটা টাইম ওয়েস্ট না, লিখে পড়াটা কখনোই টাইম ওয়েস্ট না। মানে তুমি টাইমটা একটা বেশি জিনিস লাগে পড়তে। হ্যাঁ, এটা অবভিয়াসলি বেশি লাগে, আর বেশি লাগলেও এটাই উপায়, এটাই ভালো উপায়। কারণ তুমি চিন্তা করো, একটা পড়া তুমি পড়লা আজকে 2 ঘন্টায় পড়লা, তোমার সাথে তোমারই একটা টুইন বা তোমার যমজ কেউ ওই পড়াটা লিখে পড়লো, সে পড়লো 7 ঘন্টায়। বাট 10 দিন পরে বা 7 দিন পরে আমি যদি 2 জনের থেকে পড়াটা নিই, যে 2 ঘন্টায় পড়ছে তার আসলে 2 ঘন্টা পুরোটাই ওয়েস্ট। মানে 2 ঘন্টায় সে অ্যাকচুয়ালি, মানে 2 ঘন্টা যে ব্যয় করছে এটার কোনো নমুনাই আমি পাবো না 7 দিন পরে তার মুখের থেকে, তার প্রশ্ন উত্তর দেওয়া থেকে। বাট তোমার থেকে কিন্তু আমি পাবো। দ্যাট মিনস তোমার 7 ঘন্টা হইলো, 7 ঘন্টার কিন্তু ফলাফল আছে, বাট সে 2 ঘন্টায় পড়ে ফেললো, তার কাছে মনে হচ্ছে সে স্মার্ট, বাট সে কিন্তু অ্যাকচুয়ালি 2 ঘন্টায় করলো, মানে ওয়েস্ট করলো, তার নষ্ট হয়ে গেছে। সো লেখা ছাড়া পড়া কিন্তু অ্যাকচুয়ালি টাইমের ওয়েস্ট। জি ভাইয়া। ভাইয়া ইন্টারে হোস্টেলে থাকলে কি পড়ালেখার ক্ষেত্রে কোনো ব্যাঘাত করতে পারে? না, অনেকেই থাকতেছে, অনেকেই থেকে পড়তেছে, ডিপেন্ড করে হোস্টেলের পরিবেশের উপরে। বিভিন্ন জায়গায় পরিবেশ তো বিভিন্ন রকম, এখন পরিবেশটার উপর ডিপেন্ড করে। পরিবেশটা একটু যাচাই বাছাই করে হোস্টেল বাছাই করা উচিত, যেন এমন না হয় আমার পড়ার পরিবেশের কারণে আমার পড়া নষ্ট হচ্ছে। পড়ার পরিবেশ তো থাকতে হবে। পড়ার পরিবেশ বলতে আমি বুঝাচ্ছি না যে একদম বিলাসী একটা পরিবেশ থাকতে হবে, মানে অ্যাটলিস্ট আমার যেটা না হইলেই নয়, বা যেটাতে ঝামেলা মুক্ত একটা লাইফ থাকতে হবে। কারণ তুমি পড়তেছো, কেউ গান শুনতেছে, কেউ করতেছে, এরকম টাইপের পরিবেশ হলে তো তোমার ঝামেলা হবে, যে নয়েজ থাকলে তোমার একটা সাইলেন্ট কোয়াইট প্লেস লাগবে। সো ওইরকম টাইপের একটা পরিবেশ যদি থাকে তাহলে হোস্টেলেও ভালো। বরং হোস্টেলেও আরো বেশি হয় যদি তোমার সাথে যারা আছে তারাও তোমার মতন পড়াশোনার মেন্টালিটির হয়, কারণ সেই ক্ষেত্রে গ্রুপ স্টাডি করার একটা সুযোগ থাকে। আর গ্রুপ স্টাডি অনেক বেশি একটা ইফেক্টিভ জিনিস যদি এটা প্রপার ওয়েতে করা যায়। আর প্রপার ওয়েতে না করা গেলে এটা আড্ডা দিয়েই শেষ হয়ে যাবে, বাট প্রপার ওয়েতে করা গেলে এটা কিন্তু খুবই ইফেক্টিভ। আমার এরকম আমি একটা কথা বলি, তাহলে তোমরা ইন্সপায়ার্ড হবা। আমি যখন রাজুকে পড়তাম তখন আমরা 4 ফ্রেন্ড বনশ্রী থেকে উত্তরা রাজুকে যাতায়াত করতাম একটা ফ্রেন্ডের বাবার গাড়ি দিয়ে। তো এই যে যাতায়াত করতাম আমরা 4 ফ্রেন্ড, এই 4 ফ্রেন্ডের 4 জনই বুয়েটে চান্স পেয়েছি। সো আমরা কি করতাম, আমরা গাড়ির মধ্যে ডিসকাস করতাম যে এই জিনিসটা কেমনে হইলো, এই জিনিসটা কেমনে হইলো না। সো এইটা হচ্ছে মজার, যে গ্রুপটা যদি ভালো হয় তাহলে ওই গ্রুপের একজন না সবাই একই জায়গায় চান্স পায়। আমরা এখনো ফ্রেন্ড, সো রাজুকে ফ্রেন্ড ছিলাম, এখনো ফ্রেন্ড। সো এই জিনিসটা ভালো। আবার গ্রুপটা খারাপ হইলে আবার নষ্ট হয়ে সবাই একই সাথে। সো যেই গ্রুপে চান্স পাই সেই গ্রুপে সবাই পায়, যে গ্রুপে চান্স পায় না সেই গ্রুপে সবাই পায় না। এটা তোমরা মিলাই দেখো, এটা যে কোনো ভাইয়ার ফ্রেন্ডদের মধ্যে, মানে আমার ফ্রেন্ড ছাড়াও যে কোনো তোমাদের সিনিয়র যাদের আছে তাদের ক্ষেত্রে তুমি মিলাই দেখো, হচ্ছে এক্সেপশনাল কেস খুব কম। মানে ভালো ফ্রেন্ড বলতে আমি ফ্রেন্ড বলতে জাস্ট চিনি এরকম ফ্রেন্ড না, যাদের সাথে অ্যাকচুয়ালি চলাফেরা করি তারা। সো ওইরকম একটা সার্কেল তোমার থাকলে ভালো। কোশ্চেন তো করতেই আছে, 10:30 বাজে, নিব আরো? ঠিক আছে, আর 10 মিনিট আমরা করি, 8-10 মিনিট। ওকে, নেক্সট আসছে দীপ্র, বলো কিছু। হ্যালো ভাই, আমি তখন একটা করছিলাম আর ভুল করে মিউট হয়ে গেছিল। তো বলছে হচ্ছে আমাদের এদিকে এই যে যশোর ক্যান্টনমেন্ট কলেজ আছে,
মানে এটা কেমন ফলাফল রাখে বিভিন্ন ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এবং পাশাপাশি আরেকটা কোশ্চেন আছে যে ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট আছে সম্ভবত আয়ার, এটা কোন ইউনিটে, এবং মানে এটাতে চান্স, মানে এটার তো নাম টাম শুনি না, এটা কি তেমন কি ভালো সাবজেক্ট না না সেটা যদি একটু দিক নির্দেশনা এখন দিতেন, আমার আইডি পড়ার খুব ইচ্ছা আছে আসলে। আচ্ছা, আইআর বলছো না? আইআর না আইবিএ? জি জি, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। আচ্ছা, ইন্টারন্যাশনাল। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা বলি যে যশোর ক্যান্টনমেন্ট থেকে কেমন চান্স পায়? আমি শুনছি ভালোই চান্স পায় মোটামুটি। আর কলেজের উপরে ভিত্তি করে কিন্তু চান্স পাওয়ার, কয়জন চান্স পাচ্ছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু কলেজটা বাছাই করলে ভুল হবে, কারণ যে চান্স পাচ্ছে সে কলেজের কারণে না, বরং নিজের কারণে চান্স পাচ্ছে। যারাই চান্স পাইছে তোমাদের কলেজ থেকে বা যশোর ক্যান্টনমেন্ট থেকে চান্স পাচ্ছে বা যে কোনো কলেজ থেকে চান্স পাচ্ছে, নিজের কারণে চান্স পাচ্ছে। এটা কলেজ কখনোই চান্স পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে না তেমন। নটরডেম থেকেও বেশি চান্স পাচ্ছে, এটা নিজেদের কারণে, স্টুডেন্টদের কারণে চান্স পাচ্ছে। এটা একটা কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে বলছো আইআর সাবজেক্ট, কোনো সাবজেক্টই খারাপ না, নাহলে সাবজেক্টটা হইতো না, নাহলে সাবজেক্টের পড়াশোনা আসতো না। যে কোনো সাবজেক্টে তুমি যদি টপ করতে পারো, একটা টপ লেভেলের সাবজেক্টে তুমি যদি এভারেজ স্টুডেন্ট থাকো, সেটা হচ্ছে যে কোনো সাবজেক্ট থেকেই টপ করতে পারলে সেটা ভালো। আর আইআর তো অলরেডি পপুলার একটা সাবজেক্ট, অনেক ভালো একটা নাম ডাক অল একটা সাবজেক্ট। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরো তুমি ভাবতেছো যে সি পড়লা, বাট এভারেজ স্টুডেন্ট, মানে তুমি বেশি কিছু এভারেজ লেভেলের একটা কাজ করতেছো। আর তুমি ধরো একটা খুব অখ্যাত একটা সাবজেক্ট, যেটা মানে খুব বেশি মানুষ চিনে না, সেটাতে তুমি টপ, তো তুমি সেটাতে টপ থাকা সিএসসির এভারেজ থাকার চেয়ে অনেক ভালো। এটা প্রথম কথা। আর আইআর ডি ইউনিটের, ঢাকা ইউনিভার্সিটির, আর এটার জন্য সাধারণত আমি যতটুকু জানি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান দুই পর্যায়ে, বাংলাদেশের সাধারণ জ্ঞান আর আন্তর্জাতিক সাধারণ জ্ঞান এগুলো লাগে। এগুলোর ক্ষেত্রে এটা ডি ইউনিট মানে মিক্সড ইউনিট, সায়েন্স কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারে। এটার জন্য বেসিক্যালি এইচএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই পড়তো সেগুলো কোনোটাই কাজে লাগবে না। বাট এই ডি ইউনিটটা বেসিক্যালি যারা বেসিক্যালি এইচএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো করে পড়তে পারে নাই বা ভালো করে কাজে লাগাইতে পারে নাই, বা যাদের ইচ্ছা ছিল না এগুলোতে পড়ার, অনেকে থাকে যে সায়েন্স নিয়ে নিছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো লাগতেছে না, লাগতেই পারে, তার আইআর ভালো লাগতেই পারে, তাদের জন্য ওই ডি ইউনিটটা করা। সো ওইটার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া দরকার নেই, কারণ এখন এইচএসসি একটা মার্কস তোমার লাগবে। সো এর জন্য তুমি এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফোকাস করো। আর ওইটার জন্য যারাই পড়তেছো তারা কেউ এইচএসসি লাইফ থেকে ওইটার জন্য সাধারণত পড়া শুরু করে না, বড় জোর টেস্টের পর একটু দেখতে পারে, বাট টেস্টের মেইন এইচএসসির পরেই আসলে ওইটার জন্য কোচিং এ ভর্তি হয়, নতুন করে জিরো থেকেই পড়া শুরু করে, আর জিরো থেকে পড়া শুরু করে ফাইট দিয়ে অনেকে চান্স পায়। ভাইয়া, আমরা সায়েন্সের সাবজেক্ট গুলাতে বেশ ভালো টাইম দিতে পারি, কিন্তু ইংলিশে সময় কম দেওয়া হয় বা ওখানে প্রিপারেশন খুব ভালো হয় না, মানে সচরাচর শুনেছি বড় আপুদের কাছ থেকে। আবার অ্যাডমিশন টেস্টে ইংলিশের খুব সিগনিফিক্যান্ট মার্ক থাকে। এখন এই সম্পর্কে কি বলবেন ভাইয়া? আমার মতামত নিয়ে এখানে লাভ নাই, কারণ আমিও কাইন্ড অফ ইংলিশ বাংলাতে হচ্ছে একটু কম পড়া মানুষ, তো আমি এখানে খুব বেশি পরামর্শ দিতে পারবো না। আমি সত্যি কথা, ওই যে প্রশ্ন করছিল একজন যে সময় লাগে বেশি, আমারও পড়তে সময় লাগতো অনেক বেশি, বাট আমি যেটাই পড়তাম সলিড ওয়েতে পড়ার চেষ্টা করতাম। আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট পড়ি, সত্যি কথা বাংলা ইংলিশ পড়ার সময় পেতাম না, ইনফ্যাক্ট আইসিটিও খুব বেশি পড়ার সময় পেতাম না। আমি অনেক পড়তাম, বাট বাংলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়েই আমার সময় প্রায় শেষ হয়ে যেত। তো আলটিমেটলি আমার যেটা হইতো, আমি বাংলা ইংলিশ বলতে গেলে পরীক্ষার আগের 2 দিন পড়তাম। এমনও হয়েছে রাজুকে, আমি আজকে আমার ইংলিশ পরীক্ষা, চায় না মানুষ, ধরো তুমি রিক্সা দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, সো পরীক্ষা দেওয়ার সময় তো বই হাতে নিয়ে যাই, পড়তে যাই। সো আমি তখন ইংলিশ পরীক্ষা দিতে যাচ্ছি, বাট আমার হাতে কেমিস্ট্রি বই ছিল, আমি কেমিস্ট্রি বই পড়তে ইংলিশ পরীক্ষা দিতে যাচ্ছিলাম। সো কারণ পরের পরীক্ষাটা ইংলিশ, কেমিস্ট্রি বন্ধ ছিল। সো এটাই আর কি, মানে আমি এরকম ফাঁকি দিয়েছিলাম বাংলা ইংলিশের ক্ষেত্রে, তবে আমার রেজাল্টে ইফেক্ট পড়ে নাই, রেজাল্ট আল্লাহর মতো হয়েছে ভালোই। তো আলটিমেটলি এটা আমার পরামর্শ নিয়ে তাই লাভ নাই, আমার লাক ভালো ছিল, সো আমার রেজাল্টও এটাতে আটকায় নাই। ভাইয়া, আপনি কিভাবে ডেইলি পার সাবজেক্টের উপর টাইম দিতেন সায়েন্সের সাবজেক্টগুলো? প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে, আমি বলছিলাম যে আমি যেই কলেজে ছিলাম সেই কলেজে অ্যাটেন্ডেন্স মাস্ট ছিল। আমি একটু ফাঁকিবাজ ধরনের ছিলাম কলেজের ক্ষেত্রে, কিন্তু পড়ার ক্ষেত্রে না। সেটা হচ্ছে আমার কলেজে যাওয়া আসা একটু রুলস গুলো বেশি হার্ড লাগতো এরকম, সো আমি কলেজে মিস দিতাম মোটামুটি। আমি মিস দিতাম এর জন্য যে, কারণ কলেজে অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়ানো হতো, সো আমার কাছে এটার চেয়ে বেটার লাগতো যে আমি এক সাবজেক্ট এক বসায় টানা 2 দিন পরে একটা চ্যাপ্টার শেষ করব, তারপরে আমি অন্য সাবজেক্টে ঢুকবো। আমার পড়ার স্ট্র্যাটেজি এরকম, মানে মিলাই মিশাই আমি পড়তে পারতাম না। অনেকের ক্ষেত্রে আবার মিলাই মিশাই পড়াটা ভালো, কারণ অনেকের আবার ধৈর্য থাকে না এক সাবজেক্ট বারবার পড়া, একটু চেঞ্জ আসতে অনেকে আবার ইন্সপিরেশন পায়। সো অনেকের জন্য ওই রুটিনটা ভালো, বাট আমার জন্য বেটার ছিল যে আমি
আপনার মতোই ভালো লাগে এক সাবজেক্ট। আমি স্কুলে কম যেতাম, আমার ওই এক সাবজেক্ট একদম শেষ করে দেওয়াই ভালো। আপনার প্রসিডিউরটা যদি একটু বলতেন। হ্যাঁ, বাট এই প্রসিডিউরে কিন্তু টাইম সেন্সটা ঠিক থাকতে হবে, কারণ আমার টার্গেট থাকতে হবে। এই প্রসেসে টার্গেট নেওয়া যায়, ওই প্রসেসে টার্গেট নেওয়া যায় না। এর জন্যই আমার ওই প্রসেসটা ভালো লাগতো না। ওই প্রসেস হচ্ছে আমি বাংলা 2 ঘন্টা পড়বো, বাট 2 ঘন্টা কি পড়বো এটা কিন্তু আমি ডিসাইড করি না। 2 ঘন্টা কতটুকু শেষ করবো এটাও কিন্তু আমার হাতে নাই। সো ওইভাবে পড়লে সিলেবাস যে শেষ করতে হবে ওইটার টার্গেটটা আমি ফিল করতে পারতাম না। বাট আমি এইভাবে পড়লে ফিল করতে পারতাম। ধরো আমি ভেক্টর শেষ করবো 3 দিনে, আজকে 30 তারিখ, 1-2 তারিখের মধ্যে আমি ভেক্টর শেষ করব, সব শেষ করব। সো এই টার্গেটটা থাকলে আমার আসলে পড়াটা হয়তো আর শেষ হইতো জিনিসটা। বাট আমি যদি এমন চিন্তা করতাম ফিজিক্স আমি 3 ঘন্টা পড়বো, ম্যাথ 3 ঘন্টা পড়বো, কেমিস্ট্রি 2 ঘন্টা পড়বো, এইভাবে যদি 8 ঘন্টাও পড়তাম আমার ভেক্টর শেষ হইতো 2 মাসে, 1.5 মাসে, মানে শেষ হইতো না আর কি আলটিমেটলি। সো এর জন্য আমি ওই প্রসেসটা ফলো করতাম না। এটা আমার ক্ষেত্রে, বাট বাকিরা অনেকে আবার পারে ওই প্রসেসে ভালো করতে পারে। ভাইয়া থিওরিক্যাল ব্যাপার যেগুলো আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এগুলো কি আমার ডেইলি পড়তে হবে, ডেইলি রাখা উচিত? কারণ আমার মেমোরাইজিং আমি ডেইলি রাখতাম না, আমি হচ্ছে সপ্তাহটাকে 3 ভাগে ভাগ করতাম, সপ্তাহে 3টা সাবজেক্ট পড়তাম, 3টা সাবজেক্টের একটা 3টা চ্যাপ্টার শেষ করতাম এক সপ্তাহে শুরুর দিকে, এভাবে পড়তাম। আসসালামু আলাইকুম ভাইয়া। বলো ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে অনেকে মানে ক্লাস 11 এর প্রথম থেকে নিজের ইচ্ছায় বিভিন্ন ফরেন রাইটারদের বই পড়ে, ইভেন কি আইআইটি অ্যাডমিশনের বুকও সলভ করে। এটা কি করা দরকার আছে এখন থেকে যারা ফরেনে পড়তে চায় ভবিষ্যতে? এটা বেসিক্যালি ডিপেন্ড করে, এই যে ধরো কেউ পারতেছে নিজেরটা করার পরেও ওইটা করতে পারতেছে, তাদের ক্ষেত্রে এটা আমি বলবো যে হ্যাঁ করতে পারে। অবসর বসে থাকার চেয়ে কিছু করা অবশ্যই ভালো। বাট অনেকে আছে যে এইচএসসি সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছে, এখন এইচএসসি না দেখে সে ওইগুলো করতেছে, এটা আমি কখনো সাপোর্ট করি না। কারণ তখন দেখা যাবে যে এইগুলো হইলো না, ওইগুলো হইলো না। তুমি হচ্ছে ব্যাপারটা জিনিসটা চিন্তা করবে এভাবে, তুমি একজন ফুল টাইম এইচএসসি স্টুডেন্ট আর পার্ট টাইম তুমি হচ্ছে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, ঠিক আছে? সো তুমি যদি ফুল টাইম জব বাদ দিয়ে পার্ট টাইম জব করো, তুমি তো তোমার ইয়া চালাইতে পারবা না, মানে জীবিকা নির্বাহ করতে পারবা না। জিনিসটা হচ্ছে এরকম। সো তুমি যদি তোমারটা শেষ করার পরে ওইটা করতে পারো দেন ওকে, বাট তুমি আগে দেখো তুমি তোমারটা শেষ করতে পারতেছো কিনা। মানে তোমার টার্গেট ছিল 2 দিনে ফিজিক্স ভেক্টর শেষ করা, ভেক্টর শেষ করছো, দেন তোমার এক্সট্রা টাইম আছে, তুমি আইআইটি সলভ করো, কে মানা করছে? অনেক ভালো হবে, তখন তোমার জন্য এটা হালাল। বাট তুমি যদি ভেক্টরই শেষ করলা না, এখন তুমি আইআইটির প্রবলেম সলভ করছো, তাহলে এটা তোমার মানে হচ্ছে না, এটা তোমার মিললো না, জিনিসটার আউটপুট 0। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। ভাই, পড়ার সময় মানে পড়তে বসার পর কিছুক্ষণ মানে মনোযোগ ধরে রাখতে পারি, কিন্তু এরপর মনোযোগ উঠে যায়, মানে এরপর কিছুতে মানে মনোযোগ বসাতে পারি না। মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে আমি অলরেডি এটার উত্তরটা বললাম না, এরকম যে প্রেসারটা যখন ফিল করতে পারবা তখনই তুমি আসলে মনোযোগ ধরে রাখতে বাধ্য। মনোযোগটা কিন্তু মানুষের মেন্টাল সিচুয়েশনের ব্যাপার, এটা কিন্তু এমন না যে তোমার মনোযোগটা মানে আল্লাহ চাইলে আসবে না চাইলে আসবে না, এরকম না, এটা তোমার নিজের উপরে কাইন্ড অফ। তোমার যদি ফিল করো যে আমার পরশুদিন পরীক্ষা আমার পড়তেই হবে, তাহলে তুমি দেখবা যে তোমার মনোযোগ অটোমেটিক আসতে বাধ্য। ব্রেনটাই ওইভাবে তোমাকে গাইড করে, ব্রেনটাই ওইভাবে হবে। ব্রেনের মোড কিন্তু আমরা সিলেক্ট করি, ব্রেনের মোড কিন্তু ব্রেন সিলেক্ট করে না। ব্রেনের মোড আমরা সিলেক্ট করি, আমি এখন হার্ড ওয়ার্কিং হব নাকি আমি হার্ড ওয়ার্কিং হব না, আমি মনোযোগ রাখবো না আমি মনোযোগ রাখবো না। সো আমার জন্য এটলিস্ট এটা মনে হয়, আমার ব্রেন অনুসারে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি আমার ব্রেনকে কন্ট্রোল করতে পারি যে আমার পরশুদিন পরীক্ষা, আমার পরশুর মধ্যে এটা করতেই হবে। সো তখন আমার ব্রেন আমাকে সাপোর্ট দিচ্ছে। ইনফ্যাক্ট আমি অনেকগুলো ডকুমেন্টারিতে হরমোনাল ব্যাপারও দেখছি এরকম, যে তুমি যখন থিঙ্ক করো যে তুমি ওই দিনের মধ্যে এটা করবা, তখন তোমার ব্রেনও তোমাকে সাপোর্ট করে ওইটাতে হরমোনাল দিক দিয়ে, যে তোমার মনোযোগ রাখা, ক্লান্তি দূর করা, এগুলো দিয়ে। সো এটা তোমার থিঙ্ক করে নিতে হবে। আর যখন তুমি ফ্লোতে এসে পড়বা তখন তুমি অটোমেটিক করবা। একটা মজার ব্যাপার বলি, তুমি যখন কলেজে লাইফ শুরু করতেছো, কলেজে শুরু করার আগে তুমি যদি আগেই 2টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো, তখন তুমি কলেজে শুরু করলে কলেজে শুরু থেকে শুরু করতেছে, প্রথম চ্যাপ্টার থেকে শুরু করছে, তখন তোমার মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করবে। আর স্যাটিসফ্যাকশনটা থেকে তোমার বারেবারই মনে হবে এই স্যাটিসফ্যাকশনটা তোমার বারবার চাই। এই স্যাটিসফ্যাকশনটা বারবার চাওয়ার উপায় হচ্ছে কলেজ প্রথম চ্যাপ্টার পড়তেছে, আমি 2টা চ্যাপ্টার শেষ করে রাখছি, আমি থেমে যাব না, আমি পরের 2টাও পড়ে ফেলি। তারপরে কলেজ দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার শুরু করতেছে, আমার 4 পর্যন্ত শেষ। কলেজ ষষ্ঠ চ্যাপ্টার শুরু করছে, আমার 8 পর্যন্ত শেষ। অলওয়েজ কলেজের থেকে 1 ধাপ 2 ধাপ আগায় থাকবা, তাহলে দেখবা তুমি আর চাইলেও পিছাইতে পারতেছো না। আরেকটা জিনিস বলি, যে ছেলেটা ক্লাসের রোল 1, সে কি শুধু ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো? সে সবগুলাতে ভালো। কারণটা কি? কারণটা হচ্ছে সে একবার ভালো রেজাল্ট করে ফেলছে, ওই ভালো রেজাল্ট করার কারণে তার চারপাশের মানুষের এক্সপেকটেশন তার প্রতি ওইরকম বেড়ে গেছে। সে এখন খারাপ করতে চাইলেও মনে হবে তার চারপাশে 8-10টা চোখ, 20-30টা চোখ তাকায় আছে, যারা তার রেজাল্টটা কি আসবে সেটা জানার জন্য বসে আছে। সো সে তার ওই প্রেশারটার কারণে সে আরো বেশি পড়ে, আরো বেশি পারে।
সো এই জিনিসটা নিজেদের মধ্যে ক্রিয়েট করতে চাও। যেহেতু কলেজ লাইফে ঢুকতেছো, কলেজ লাইফে সবাই নতুন তোমার চারপাশে, কেউ জানবে না তুমি কতটুকু ভালো যতদিন পর্যন্ত না ফার্স্ট ইয়ারের বা হাফ ইয়ারলি রেজাল্টটা দিচ্ছে। হাফ ইয়ারলি রেজাল্টে ফার্স্ট হয়ে দেখাও, দেখবা যে সারা ফোকাস কলেজের তোমার উপরে, তখন তুমি পরের গুলা আলটিমেটলি ভালো করবাই। ভাইয়া শেষ মোটামুটি, 2 মিনিট বাকি, কিন্তু কোশ্চেন বাকি অনেক। আমরা তাহলে এই জায়গায় শেষ করি, কারণ সময় অলরেডি শেষ হয়ে আসছে। আমি যথাসম্ভব চেষ্টা করছি সবাইকে প্রশ্ন উত্তরগুলো দেওয়ার, আর এই প্রশ্ন উত্তরের সেশনগুলো যেগুলো আছে এগুলো আমরা রেকর্ড করে ছেড়ে দিব, যেহেতু এই একই প্রশ্ন অনেকের মনে ঘুরবে। তো সায়েম আমাকে একটা কাজ করো, যে এই সেশনগুলোর যতগুলো সেশন আছে এগুলোর গুগল ড্রাইভ লিংক দিও, সো আমি আলটিমেটলি এগুলো একসাথে আমি এই জিনিসগুলো আপলোড দিয়ে দিব। আর সবাইকে ধন্যবাদ যে অনেকক্ষণ সময় দিচ্ছ সবাই, প্রায় 8:30 থেকে 10:30। সায়েমকেও ধন্যবাদ, সায়েমকে তোমরাও ধন্যবাদ জানাও, কারণ সায়েম আর প্রমি এই দুইজন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই তোমাদেরকে ম্যানেজ করা থেকে শুরু করে সবকিছু করছে। সো ওদের, সায়েম কিন্তু নিজে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ও নিজের পড়াশোনার ফাঁকে এই জিনিসটা করছে, ও ডিজার্ভ রেসপেক্ট করে। আর প্রমিও তোমাদের ব্যাচের, সো আলটিমেটলি ওদেরকে তোমরা থ্যাংক ইউ জানাই দিও, আমিও আমার তরফ থেকে ওদেরকে থ্যাংক ইউ জানাই দিই। থ্যাংক ইউ ভাইয়া। শেষ করি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আর করোনায় সুস্থ থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাই।